ঘটনাটা আমাকে জানায়। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 25 কি 30 বছর আগে। ওইটা আমি জায়গাটার নাম উল্লেখ করতে চাইতেছি না, আমার বাড়িতে সমস্যা আছে আমার। তো আমার নানু আমাকে যেটা বলে যে তখন আমার নানু মানে প্রেগনেন্ট অবস্থায়, একদম ডেলিভারির লাস্ট স্টেজে, প্রচন্ড শরীর খারাপ। আমার নানুর যে শাশুড়ি, অর্থাৎ আমার নানার আম্মা, উনি তখন ওনার বয়স 60-70 আপ। উনি আমার আম্মুকে ওই আমার নানুর সাথে রাখে যে তুমি এই জায়গায় থাকো, আমি আমার যে বিয়ে বাড়ি যেটাকে বলে আসলে, যে আমাদের নানুদের বাসার যারা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসি, কারণ আমার একার পক্ষে সম্ভব না। কারণ তখন আমার আম্মু অনেক ছোট, আর পাশাপাশি উনি একা মানুষ, আর আমার নানা তখন ঢাকায় থাকে। তো রাত্র প্রায় মিনিমাম 10টা, মানে বিরাট রাত্র। কারণ রাত্রে আমরা জানি যে গ্রামের দেশে রাত্রে 7টা-8টা মানে অনেক। তো তখন সে রওনা দিল। আমার নানুদের বাসা ছিল ওই বাসা থেকে প্রায় 4 কিলোমিটার। তো এই বাসাটায় যেতে হলে আপনার একটা বাঁশঝাড়, একটা শ্মশান ঘাট পাড়ি দিতে হবে, মাস্ট বি। এছাড়া অ্যানাদার কোনো ওয়ে নাই, নৌকা পথ ইউজ করা ছাড়া। তো যখন উনি যাইতেছে, প্রথম 1 কিলোমিটার উনি খুব সুন্দরভাবে পাড়ি দেয়। 1 কিলোমিটার একদম নির্ঝঞ্ঝাল ভাবে সুন্দরভাবে পাড়ি দেয়। 1 কিলোমিটার যাওয়ার পরে সে পিছনে একটা সাউন্ড শুনতে পায়। সাউন্ডটা সে শোনার পরে সে পিছনে একবার মুভ করে তাকায়। তাকানোর পরে দেখে যে একটা ফিগার, কেউ একজন আছে ওনার থেকে আরো 10 কি 12 হাত দূরে। উনি চিন্তা করতেছে যে আমি এমন একটা মানে সময়ে একজনের হেল্প পাইতেছি, বা কেউ রাস্তায় আসছে, এটা অনেক কিছু। তখন তারা যখন যাইতেছে, যাওয়ার সময় সে আবার চিন্তা করলো যে দেখি পিছনে আছে কিনা। তাকায় দেখে সেম দূরত্বে, বাট একটা জিনিস এই জায়গায় উনি নোটিস করছে, এতক্ষণ ধরে যে হাঁটতেছে তার হাতটার গতি কিন্তু একজন বুড়ো মানুষের কেমন হয় এটা আমরা ভালো করে জানি, খুবই আস্তে 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 আস্তে। তো উনি দেখে যে ওইটাও আস্তে আস্তে হাঁটে। উনি যতটুক যায় ওইটা অতটুক দূরেই থাকে, অতটুক দূরত্ব ক্রস করে না, অতটুকুই থাকে। তারপরে যখন কিছু দূর যায়, যখন বাসটা ওই জায়গায় যাবে, তখন উনি কিছুটা আন্দাজ করতে পারে। আন্দাজ করতে পারার পর সে পিছনে তাকায়। পিছনে তাকানোর পরে সে দেখে ফিগারটা তাকে বলতেছে, দাঁড়ায় আছো কেন, যাও, দাঁড়ায় আছো কেন, যাও। সে মানে এত কিছু মাথায় না নিয়ে সে চিন্তা করে যে হয়তো অন্য কাউকেও বলতে পারে, আমাকে ছাড়াও হয়তো কেউ এখানে হয়তো আছে। তো সে অন্য কোনো কিছু চিন্তা না করে বাঁশঝাড়ের ভিতরে ঢুকার পরে যে জিনিসটা সে আবার মানে কি চিন্তা করে আবার পিছনে তাকায়, দেখে যে ফিগারটা পিছনেই আছে, অতটুক দূরত্বেই আছে। আচ্ছা, সে যখন সামনে তাকায়, মানে সেটা দেখার জন্য মানে কোনো মানুষ মনে হয় মেন্টালি ভাবে এটা মানে মাইনে নিতে পারবে না। আগের দিনে মানুষ কিছুটা সাহসী, যার কারণে সে মানে কিছুটা সামলায় নিতে, সে তাকায় দেখে ফিগারটা মানে তার থেকে 2 কি 3 হাত দূরে শূন্যের উপর ভাসতেছে, অর্থাৎ সে বাতাসের উপরে ফ্লাই করতেছে। সেটা দেখার পরে প্রচন্ড পরিমাণ ঘামতে থাকে, প্রচন্ড পরিমাণ ভয় পায়। তারপরে সে আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা, আমরা মুসলমানরা কি যা যা জানি আর কি, ওই রকম মুরব্বী মানুষ সেগুলি পড়তে থাকে। আচ্ছা, তো পড়তে পড়তে এই সময়টা ফিগারটা আবার কথা বলে। ফিগারটা বলে, শোনো, এগুলি পড়া কোনো লাভ নাই। তোমার হাতে যে কালো কালার তাবিজটা ছিল ছোট থেকে, ওটা কিন্তু তুমি বাসায় ফালায় রেখে আসছো। আচ্ছা, তারপরে উনি যখন ওনার বাম হাতের মানে কবজির উপরের দিকে তাকায়, দেখে যে অরিজিনালি তাবিজটা নাই। আচ্ছা, তো সেটা দেখার পরে আরো বেশি ভয় পেয়ে যায়। তারপর সে সাহস করে আগে বাড়তে থাকে, ওইটাও তার পিছনে পিছনে যেতে থাকে। কিন্তু এই সময় সে যখন শ্মশান ঘাটটার সামনে যায়, ওই জায়গায় প্রচন্ড পরিমাণ শিয়াল, কুকুর এগুলো ডাকতে থাকে। এটা গ্রামে পসিবল থাকে, বাট এগুলো শোনার পরে সে বাঘের আওয়াজ শুনতেছে। পিছন দিকে তারা বলতেছে, এই যে এই যে এই যে এই যে ধরলাম, এই যে ধরলাম, এই যে ধরলাম, এরকম ভাবে তাকে ভয় দেখাইতেছে, বাট সে পিছনে তাকাইতেছে না। তারপরে যখন সে
ওই জায়গাটা ক্রস করার পরে মানে আমার নানুদের বাসার সামনাসামনি প্রায় 10 কি 12 গজ দূরে। তখন আমার নানুর আব্বা উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ শেষ করে একটু পায়চারা করে রাস্তায়, যে মুরব্বীরা করে রাস্তায়, এরকম পায়চারা করার পরে উনি দেখতে পাইতেছে যে কেউ ওইখান থেকে আসতেছে, অপোজিট সাইড থেকে কেউ আসতেছে। সে বলে এত রাত্রে তো কারো আসা সম্ভব না, কারণ এমনি গ্রামের রাস্তাঘাট খারাপ। তো সে একটু আগে বাড়ার পরে দেখে যে আমার নানুর শাশুড়ি। সে দৌড়ায় গিয়ে বলে, আপা আপনি এত রাত্রে এই জায়গায়, কি ব্যাপার, কি হয়েছে? ওনার চেহারার অবস্থা দেখে উনি আর কি ভয় পায়, যে এত পরিমাণ মানে ঘামায় গেছে আর এত পরিমাণ ভয়ের আভাটা ভাইসে উঠছে তার চেহারায়, যে সে মানে টোটালি ঠান্ডা হয়ে যায়। মানে কি ব্যাপার, কি হয়েছে? সে বাসায় নিয়ে যায়, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়ার পরে পানি ঠানি দেয়। পানি টানি খাওয়ার পরে তার মুখের দিকে সময় আমার নানুর আব্বা চায়, সে দেখতে পায় যে তার পুরা মুখ নীল হয়ে গেছে, একদম নীল হয়ে গেছে। তারপরে যাই হোক কথাবার্তা বলার পরে যে ভাই আমার তো এরকম এরকম রাস্তায় সমস্যা হয়েছে, আপনার মেয়ের এই অবস্থা, আপনি একটু চলেন। আচ্ছা বলে আচ্ছা। তারপরে বলে যে একটু দাঁড়ান, আমার যে ছোট ভাই ওটাকে নিয়ে নি। তো আমার নানুর আব্বার যে ছোট বাচ্চা, অর্থাৎ আমার নানুর চাচা, ওনাকে ডাক দেয়, আর চাচার ওয়াইফ উনি আসে। ওনারা দুজন যাইতে থাকে, মোট এখন 4 জন টোটাল। তো 4 জন যাইতেছে। যখন তারা ওই মসজিদের রাস্তাটা ক্রস করে আরো সামনে যায়, তখন তারা দেখতে পায় যে প্রচন্ড পরিমাণে মানুষ মানে চিল্লাচিল্লি করতেছে, অনেক জোরে বাতাস যাইতেছে, আর তাছাড়া এরকম এই বাঘের ডাক শুনতেছে। তখন আমার নানুর আব্বা বলে যে যে যা কিছু করো, কেউ পিছনে তাকেও না, তাহলে সমস্যা হবে। তারা বাসার থেকে একটু দূরে 3 রাস্তার একটা মোড়, যেটা আমরা বলি 3টা রাস্তার মানে একটা কানেক্টিং থাকে, ওই কানেক্টিভিটির জায়গাটায় তারা যাওয়ার পরে দেখে তাদের বাসা হলো উত্তর দিকে, আর পূর্ব দিকে হলো একটা কবরস্থান, অনেক আগের। ওই জায়গায় কেউ যায় না, এখনো যায় না। ওই জায়গাটা এখনো হন্টেড। তো ওনাদের বাসা থেকে অনেকগুলো মানুষ একটা খাটিয়াতে লাশ নিয়ে ওই জায়গায় এত জোরে দৌড়ায় পাস করলো। আমার আম্মুর যে নানা, উনি বলতেছে কি ব্যাপার, কি হইলো? তারা তাড়াতাড়ি বাসায় গিয়ে আমার নানুর অবস্থা তখন প্রচুর খারাপ। নানুর হাতে পায়ে অনেকগুলো ঘা দেখতে পায়, তখন রক্ত পড়তেছে অলরেডি। তারা বাচ্চাটা ডেলিভারি করার পরে দেখতে পায় যে বাচ্চাটার শরীরে কোনো রক্ত নাই, পুরাটা শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে, মানে একদমই চামড়াটা ঢিলা হয়ে গেছে, কেমন একটা লুজ লুজ ভাব। তো যখন আমার নানু সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে তার পায়ে যে দাগগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পুরো পাটার মধ্যে ছড়ায় যায়, এখনো আছে, আর সেটা প্রচন্ড পরিমাণে চুলকায়। উনি মাউন্ট এলিজাবেথে দেখা আসছে, অনেক জায়গায় চিকিৎসা করেছে, বাট এটা কোনো কিছুই হয় না। ভৌতিস্ট এখন আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা আবারও যাবো সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই, আচ্ছা, প্রথমে আমাকে ফেসবুকে অনেকে বলেছিল নাম বলতে, কারণ আমার মনে নেই প্লিজ, বাট এই বললাম যে ফেসবুকে অনেকে বলেছে ওদের নাম বলতে। ওকে, প্রথমে একটা সফট স্টোরি দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা একবার, এটা ভয়ের কিছু না, ইটস জাস্ট সামথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড। রংপুরের দিকে যাচ্ছিলাম, তো হ্যাঁ রংপুরের দিকে যাচ্ছিলাম। তা আমি, জিবরান, সুমন ভাই ড্রাইভিং। গাড়ি চালাতে চালাতে যেটা হলো যে সুমন ভাই স্টার্টেড ফিলিং একটু শরীর খারাপ, ওনার জাস্ট হঠাৎ করে ওনার মাথা ব্যথা করতেছে। তো সুমন ভাই আমাকে বললো যে এটা খুবই রেয়ার, মানে সুমন ভাই ইনফ্যাক্ট হার্ডলি এভার আই ড্রাইভ, সুমন ভাই ইউজুয়ালি ড্রাইভ করে। তো সুমন ভাই বললো যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে সাকিব, সো ক্যান ইউ টেক ওভার? তখন অনেক রাত, তা বলছি হ্যাঁ নো প্রবলেম। So I started driving. So we drove. তো আমরা রংপুর টাউনে যাচ্ছিলাম না, আমরা বেশ একটা উইয়ার্ড জায়গায় যাচ্ছিলাম, যেটা পরের দিন আমরা ইনভেস্টিগেট করবো। সো রাতে রওনা দিয়েছিলাম, তো বেশ গভীর রাত 2টা 2:30 এরকম বাজে। আমি ড্রাইভ করছি, তো আমারও হঠাৎ করে কেমন জানি বাজে লাগা শুরু করলো। I started feeling drowsy. আমি যেটা হয় রাতে যখন আমি গাড়ি চালাচ্ছি আমার কখনো ঘুম ধরে না, আমি টোটালি ওয়াইড হই। আমার হঠাৎ করে ভয়াবহ ড্রাউজি লাগা শুরু করলো। এটা কেন হলো বুঝতেছি না। তো আমিও দেখলাম যে মানে কন্ট্রোল রাখতে পারছি না নিজেকে। আমি জিবরানকে বললাম যে জিব তুই একটু চালা, আমার ঘুম লাগতেছে। সো আবার গাড়ি থামালাম, তো জিবরান এসে বসলো। তো জিবরান চালাচ্ছে,
একটু পরে দেখি জীবন খালি উসফুস করতেছে, কি হয়েছে ওরা কেমন যে লাগতেছে, সামথিং ইজ নট রাইট, আচ্ছা সামথিং ইজ নট রাইট, বলছি সামথিং ইজ নট রাইট, চালাবে এটা গাড়ি, কি হয়েছে, সামথিং ইজ রং অ্যাপারেন্টলি, উই ইন দ্য মিডল অফ দ্য হাইওয়ে, শুনে বলছি কি হয়েছে, আমরা তো হাইওয়ের মাঝখানে গাড়ি চালাইতেছি, কিছু তো হওয়ার কথা না, তখন না এটা আপনার সাকিবের একসাথে কোনো শরীর খারাপ, তখন আমি বলছি আমার তো শরীর খারাপ না, আমার ঘুম লাগছে, তখন জীবন আমার বলছে যে তোর সাথে আমি 3 বছর ধরে প্রতি রাতে মানে বাইরে রাতে বেরোচ্ছি, তোর জীবনে ঘুম হয় এবং তুই আসার আগে ঘুমায় আসছিস, তোর ঘুম ধরার কথা না। আর শুন ভাই আমি 2 বছর ধরে বাইরে ওনার সাথে, শুন ভাই জীবনে হাইওয়েতে শরীর খারাপ হয় না, ওনার যে অবস্থায় উনি ড্রাইভ করে যায়, সো সামথিং ইজ রং। আমি বলছি তোর তো কিছু হয়নি, বলে আমারও হয়েছে, বলি কি, বলে আমার চরম মাথা ব্যথা করছে। আচ্ছা তখন জীবন কনভিন্স যে সামথিং ইজ গোয়িং অন, শুন ভাই কিছু বলতেছে না, আমি অ্যাজ ইউজুয়াল জীবনের মানে পচাইতেছি, তোর তো মনে হবে ফালতু বলে দিতেছে। এখন দিস ইজ প্রুফ অল ওভার রেডিও দ্যাট কি বলবো, জীবন এসব ব্যাগের করে দিতেছে। ফাইনালি শুনলাম যে এক কাজ করি, আমরা কোথাও থেমে আমরা একটু চাটা খাই, খেয়ে উইল ফিল বেটার। তখন আরেকটা চিন্তা যে বলছে এরকম ভাবে, ঠিক আছে। তো আমরা তখন হাইওয়ে থেকে মানে ভিতরের একটা রাস্তা ঢুকে গেছিলাম, বিকজ আমরা একটা স্পেসিফিক জায়গায় যাচ্ছিলাম। সো উই অ্যাকচুয়ালি হ্যাড ম্যাপস এন্ড এভরিথিং, ম্যাপ ধরে যাচ্ছিলাম, চিনি না জায়গাটা। তবে যেতেছি তো রংপুরের দিকে হাইওয়েতে অত কিছু নেই, মানে ঢাকা চিরঙে যেরকম ভর্তি, বা ঢাকা সিলেটও অনেক আছে, রংপুরে অত নেই। তো আমরা যাচ্ছি ফাইন, তো কিছু পাই না ফাইনালি হঠাৎ দেখি দূরে একটা আলো দেখা যাচ্ছে, একটা বাল্ব চলতেছে একটা, তো আমরা হোপ করলাম যে হোপফুলি এটা চায়ের দোকান হবে আর কি। সো আমরা ওখানে গেলাম, তো থামলাম, দেখি একটা ছোট্ট ঝুপড়ি টাইপের দোকান, ওখানে ছোট্ট একটা ভাতের ব্যবস্থা আছে, জাস্ট বেঞ্চি দেয় আছে না এরকম একটা, আর চাও গেছে আর কি। তো ভাত দেখে তো চাটা বাদ আর কি, ভাত আহা সেহেরি একটা ফ্লেভার আছে না, সাথে সাথে চাটা বাদ দিয়ে আমরা সবাই ফাটায়। একটা মানে যে ভদ্রলোক ছিল, হি ওয়াজ 50-60 year একটা ভদ্রলোক ছিল, পিচ্ছি একটা আছে সাথে, টিপিক্যাল আর কি, হালকা দাঁড়িয়ে আছে ওনার সাদা, তো হি ওয়াজ ভেরি নাইস। হ্যাঁ আসেন মামারা, এই বসে টসে হেভি খাওয়ালো, আমরা ভাত খেলাম, মাছ খেলাম, মুরগি খেলাম, ডিম খেলাম, মানে হাইওয়েতে আমার পছন্দের যা যা জিনিস সব ওখানে ছিল আর কি। আমরা ফাটায় খাইছি, হি ইভেন হ্যাড ফ্রেশ দই। আচ্ছা দইও খাইছিল, দই টুই খেয়ে তারপর চাও খাইছিল আসছে। হ্যাঁ জিবরান, এটা কিন্তু মেসেজ খেলাখেলি অনুষ্ঠান না, চলো মেসেজ আসতেছে, আমি কি করবো, ওই অনুষ্ঠান আমরা খেয়ে দিয়ে তারপরে মানে হাইওয়ে একটা রেস্টুরেন্ট, সেখানে আপনি ভাত খেলেন এবং দইয়ের ব্যবস্থাও ছিল, মানে ছুপড়ি টাইপের টিনের চাল বেড়া ওই টাইপের আর কি। আচ্ছা বলছে মামা ফ্রেশ দই আছে দিব নাকি, তো এখানে আমার একটা মজা আছে, তুমি ঢাকার বাইরে গেলে ফ্রেশ দই না থাকলে ওরা বলে না কিন্তু। আচ্ছা আমি কখনো কোনো ঢাকার বাইরে, আমরা টং অ্যাবাউট যে খুব কমার্শিয়াল হাইওয়ে ওইসব জায়গা না, মানে একটু মিডল ইয়ে থাকে না মাঝামাঝি জায়গার রেস্টুরেন্ট গুলো, ওরা কিন্তু ফ্রেশ দই থাকলে এসে বলে, আচ্ছা যেমন ফ্রেশ দই আছে খাবেন নাকি, পুরান দই হলে কখনো বলে না। সো চাচা এসে বলছে যে ফ্রেশ দই আছে খাবেন নাকি, খাইলাম তো ফ্যান্টাসি, এন্ড বিলিভ ইট অর নট, খেয়ে দে উই ফেল্ট গ্রেট। ঘুম চলে গেছে, ওর মাথাতে চলে গেছে, শুভম ভাই ওয়াজ ফাইন। এন্ড হইতেই পারে সময় যখন ওষুধ খেয়েছে হয়ে গেছে, প্যারাসিটামল খেয়েছিল 15 মিনিট আগে, হইতেই পারে যে ওষুধের জন্য হয়েছে, হোয়াট এভার, উই অল ফেল্ট গ্রেট। আমরা তারপরে উঠে আবার শুনবো স্যার ড্রাইভিং, না আই এম ফিলিং গুড, আমি ড্রাইভ করি। তারপর মাসাল্লাহ সারা রাত আমরা ড্রাইভ করে পরের দিন যেখানে যাওয়ার কথা আমরা পৌঁছেছি যেখানে, ওখানে গিয়া তারপরে ওখানে আমরা ইনভেস্টিগেশন করছি এসে করার পরে তো ওখানে কিছুই হয়নি, ফেইলড ইনভেস্টিগেশন। একটা দরজা একবার খুলছে নাকি হয়েছে, এইবার ফাল। শাকিব তোর ফোন আমার পকেটে, রাইট পিপল, এখন দিস ইজ প্রুভ দ্যাট দিস ইজ হাউ আই গেট বাজেট। শাকিবের ফোন আম্মা এসএমএস করছে, আমরাও দেখি ইয়ে হয়ে গেছে, বিদেশি ইয়ে হয়ে গেছে। সো আমরা তো ওখানে করে টুয়ে, তো ওখান থেকে আসার সময় ওদেরকে বলতেছি যে আপনাদের এখানে আমরা কালকে রাতে খাইছি হেভি জোশ, এই অমুক জায়গায়, এখান থেকে ধরেন 50 কিলোমিটার দূরে এসে হেভি জোশ জায়গা, ও আর ফ্রেশ দুটা যা মজা ছিল, তখন ওরা দেখে হাসতেছে। তারা ভাবছি যে ওরা ওখানে খায়নি,
বলছে আপনারা কি খাইছেন, চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে তারা বলছে যে উই ক্যান ওয়েট, যাওয়ার সময় আবার ওখানে মানে প্ল্যান করে ফেলছে যাওয়ার সময় ওখানে থামতে হবে। তারপরে যে আপনি যাওয়ার সময় পাবেন না। আচ্ছা, পাবো না কেন? উনি কি স্পেসিফিক টাইমে বসে নাকি? বলেন না সেটা না। বলি কি বলো ওখানে দোকানটা নাই। মজা ব্যাপার হচ্ছে ওখানে আমরা ছবিও তুলছিলাম। দোকানটা নাই, দোকানটা নেই, ওখানে কোনো দোকান নেই। আচ্ছা, তারা হাসতে চাই বলছে না ওখানে ওটা পাবেন না, ওটা কোনো দোকান নেই। বলছি দোকান নেই মানে কি, আমরা তো খাইছি, ওর ছবিও আছে। বলে না আপনার ছবি নেই। ছবি আছে তো, ওটা নাই। আচ্ছা, তো ছবি মোবাইলে ছিল, মোবাইলে ছবি বের করে দেখি যে আমাদের 3 জনের ছবি আছে ইন দ্য মিডল অফ দ্য রোড, নাথিং দেয়ার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। এখন দেখা যাবে তোকে, কারণ হইতেই পারে যে আমরা যখন ছবিটা তুলছি মানে আমরা রেস্টুরেন্টের ভিতরে ছবি তুলি নাই, রাস্তায় দাঁড়ায় আছে, সিগারেট খেতেছি, ছবি তুলছি, কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড ওটা আছে, ব্যাকগ্রাউন্ডে ছিল। তো ছবির মধ্যে নাই। সো এটা honestly something must be wrong with the camera or whatever. So না এটা তো ছিল, আমরা তো ছবি তুলছি। না আমরা ছবি তুলেন নাই, ডিনাই করেই দিচ্ছি। আপনারা নিশ্চয়ই মানে obviously you know more, so tell us what's going on. তারপরে যে এখানে এরকম একটা apparently some gene or কি আছে, এগুলো আমরা by the way আমি এগুলো বিশ্বাস করি না। আচ্ছা, আমি বলছি ওরা যা বলছে যে apparently some gene নাকি আছে যে এরকম ওই এলাকায় রাস্তাবেলায় কেউ যদি এরকম হাইওয়েতে বিপদে পড়ে he tries to help. আচ্ছা, সো আমরা apparently কিছু একটা বিপদে পড়ছিলাম and his way of helping us was ওখানে একটা হোটেলে আমাদেরকে রিফ্রেশ করছে। জিন, হ্যাঁ এটা হচ্ছে ওদের স্টোরি। আমি তো বিশ্বাস করিই নাই অবভিয়াসলি। আমি হ্যাঁ ওখানে ভদ্রতা করছে কোনো টাইম কি আছে। না বাট ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা যদি সেরকম হয়ে থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, আমি এখানে একটা কথা বলতে চাই শুধুমাত্র যে এই ব্যাপারটা তার মানে অবশ্যই আরো কারোর সাথে ঘটেছে বলেই ওই ভদ্রলোকরা এটা জানেন। ওরা আমাদের বলছে যে এখানে এটা হয়, প্রায়ই হয় যখন ওই পার্টিকুলার এলাকায়, বা এটা আবার সবাইকে আবার করে না, মানে the entity has to like you. আচ্ছা, বুঝছো, সবাই যদি বিপদ করে জানাবো হবে না, ও নিজে ডিসাইড করে কখন আসবে। এখানে একটা ট্রিক কোয়েশ্চেন আছে, আমাদের 3 জনকে পছন্দ করা অনেক টাফ। আমরা যেভাবে কথা বলি, মজা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে যাওয়ার সময় আমরা ওই জায়গাটা খুঁজে পাইনি। আচ্ছা, ফেরার সময় আমরা তো দিনের বেলায় আসছি, বিকজ ওই দিন রাতে আমরা ইনভেস্টিগেশন করে পরদিন সকালে উঠে দেন উই কেম ব্যাক। আমাদের প্ল্যান ছিল দুপুরে ভাত খাবো ওখানে হোটেলে। ওই জায়গাটা খুঁজে পাইনি। তবে আশেপাশে আমরা অনেক লোকজন জিজ্ঞেস করছি, ভাই এখানে একটা হোটেল আছে না? বলে না ভাই হোটেল নেই। আচ্ছা, এটা একটা ইটস নট ভেরি হরর স্টোরি, বাট ব্যাপারটা হচ্ছে যে মানে ঘটনাটা সবচেয়ে মজা যেটা লেগেছে যে ওই এলাকার মানুষজন ওই ব্যাপারটা সম্পর্কে জানে। মানে যদি এরকম হতো যে আপনারা যাওয়ার সময় দেখলেন যে এখানে খাওয়া দাওয়া করলেন এবং প্ল্যান করলেন যে ফেরার সময় আবার খাবেন, তারপরে এসে দেখলেন যে ওটা নাই, সেটা একটা ডিফারেন্ট কেস হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রিপিটেডলি আরো অনেকের সাথে ঘটেছে। সো এই জিনিসটা একটু অদ্ভুত টাইপের। অদ্ভুত, বাট আই স্টিল ডোন্ট বিলিভ। আপনি খাইছি তো ওখানে, বললেই হইল না। সেটাই। আমাকে মিল্টন SMS করেছেন নরসিংদী দাসপাড়া থেকে, এবং তিনি বলছেন কেমন আছেন রাসেল ভাই, সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং আমাকে নিলয় SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, SMS করেছেন আমাকে দেখতে পাচ্ছি রানা রিয়াদ চিটাগং থেকে, রায়হান ঢাকা কমার্স কলেজ থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন উদয়, নিয়াজ, মিরাজ, তারপরে হৃদয়, সোহান, এরা সবাই, এবং তারা সবাই একসঙ্গে শুনছেন ভূত FM। আমাকে ফাইসা SMS করেছেন এবং আলামিন SMS করেছেন আমাদেরকে মুনিয়া SMS করেছেন, মুনিয়া ডেথ প্রিন্সেস উত্তরা থেকে SMS করেছেন। আচ্ছা, শুরু করি। আজকে যে অনেকদিন পরে আসছি, I need few good names. Okay, so মানে they have already started, এটা আমার মনে হচ্ছে। আর ডিজে অন্তু আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন ফয়সাল ভূতের গলি থেকে, একা বারান্দায় বসে ভূত FM শুনছেন, একদম অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, এবং অন্ধকারের মধ্যে থাকতে হবে নিশ্চয়ই, এবং অবশ্যই আপনি মানে একটা এরকম অন্ধকার জায়গা খুঁজে বের করেন। আর সাইদা আমাকে SMS করেছেন আমাকে বাবা ভূত বাসাবো থেকে SMS করেছেন। শাফায়েত আলম SMS করেছেন আমাকে রিপন। ইমরান হাশমি SMS করেছেন। বাবা, সব মানে বিখ্যাত লোকজন SMS করা শুরু করেছে। হ্যাঁ, ইমরান হাশমি মানে অ্যাক্টর আর কি।
ওকে, আমাদেরকে রাসেল এসএমএস করেছেন। আচ্ছা, এসএমএস করেছেন আমাদেরকে। আচ্ছা, আমাদেরকে সাফায়াত অনেকগুলো এসএমএস করেছেন ইনফ্যাক্ট, এবং তিনি বলছেন তারা 35 জন একসঙ্গে বসে তারা এসএমএস তারা আজকে ভূত এফএম শুনছেন। না, আমি এটাও শুনেছি যে এরকম ধরনের যে অনেকেই একসাথে অ্যারেঞ্জ করে মানে এরকম ভাবে ভূত এফএম লাউড স্পিকারে দিয়ে তারপরে শুনে। সো এরকম যদি শুনে এবং সেটা যদি মানে এরকম অন্ধকার ঘরটা হয় তাহলে আসলে খুব ভালো লাগার কথা। আই হোপ 25 জন অনেক হবে সবাই এরকম অন্ধকার ঘরে 25 জন মিলে দেখবে। মানে ওই যে ওই ব্যাপারটা আবারও ফিরে আসবে যে আমরা হরর ফিল্ম দেখার সময় যেটা করি, লাইট অফ করে দেই, মনে হয় যে এখনই ঘর থেকে ছুটে বেরিয়ে যাই, বা এখনই লাইট অন করি, কিন্তু আবার ইচ্ছা করে না আরেকটু এই করতে করতে তারপরে যেটা হয় যে ছবির মতো ছবি শেষ হয়ে যায়, তারপরে বাকি রাতটা না ঘুমিয়ে কাটাতে হয়। এরকমই হয় আর কি। আমাদেরকে লাইভ ভূত এসএমএস করেছেন, লাইভ ভূত ডিগরাজ। এছাড়া আমাদের এসএমএস করেছেন ডিগরাজ। আচ্ছা, আমাদের এসএমএস করেছেন এছাড়াও চট্টগ্রাম থেকে শাহিন এসএমএস করেছেন আমাদেরকে। আচ্ছা, ক্রিস গেল, সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ, এটা একজন ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ ক্রিস গেল। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ সোহান। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্বর্ণা পল্লবী মিরপুর থেকে। যাই হোক, আমরা আবারও এসএমএস পড়বো, এবং যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেইল করতে চান তারা মানে অবশ্যই ঘটনা যারা এখানে স্টুডিওতে এসে বলতে চান, বা যারা চান যে আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাই, তারা অবশ্যই ইমেল করতে পারেন। এবং আমাদের ইমেলের অ্যাড্রেসটি লিখে ফেলুন, সেটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা ছোট্ট একটা ব্রেক নেই, না মানে গান টান কিছু বাজবে না, ছোট একটা ব্রেক নেই, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমাদের ইনফ্যাক্ট মিরপুরের একটা ঘটনা আছে। ওকে, ফাইন, আমরা তাহলে সেটা শুনতে চাই। এবং স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 12:58। আমি দেখতে পাচ্ছি শাওন আমাদের লিখেছেন যে তোমরা এসএমএস করতে বলছো, এসএমএস পড়ো না, বাট এটা তার প্রথম এসএমএস কিন্তু। আচ্ছা, আমাকে এছাড়াও শিহাব এসএমএস করেছেন, ভূতের বস ছোট ভূত ইমনকে নিয়ে ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মুন এসএমএস করেছেন, আনোয়ার এসএমএস করেছেন ইমরান, নাজমুল এসএমএস করেছেন, এবং তারা 3 জন একসাথে ভূত এফএম শুনছেন। ইমরান আমাদের এসএমএস করেছেন বান্দরবন থেকে। এছাড়া আমাদেরকে আতিকুর খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে সাইদুল। এছাড়াও আমাদেরকে আসফিয়া এসএমএস করেছেন মুক্তি হানিফ। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নেহাল ঢাকা থেকে। আফজাল আমাদেরকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে। কাটা মাথার তারা আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে ডিজে ব্ল্যাক। এছাড়াও আমাদেরকে ডিপার্টেড জিসান এসএমএস করেছেন। মৌসুমী আমাদের গাজীপুর থেকে এসএমএস করেছেন। অনিক আজিমপুর থেকে এসএমএস করেছেন। যাই হোক, আমাদের সঙ্গে গেস্টরা আছেন এবং তারা ওয়েট করছেন, তাদের ঘটনায় চলে যাব। এবং প্রথমেই আমি যেটা শুনতে চাই সেটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করি, না এক পাশ থেকে আসি। ওকে, শুরু করি আপনার ঘটনা, শুনি। জি জি। আমার নাম সোহান, আমি সেগুনবাগিচা থেকে এসেছি। আপনি আপনার ঘটনায় চলে যাবেন। আচ্ছা, আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার কাজিনের সাথে মানে ঘটছে, আর সেটা হচ্ছে এজিবি কলোনিতে। আচ্ছা, মতিঝিল এজিবি কলোনিতে। তো ওনাদের যে বাসাটা ছিল, বাসাটার ঠিক মানে একটা গলির মতো একটা অংশ ছিল, তার ঠিক পেছনেই মসজিদ ছিল, মানে পেছন সাইডে ঠিক। তো ওই পেছন মসজিদের সংস্কারের জন্য কাজ করার জন্য ভাঙ্গা হয় একটা অংশ। তো এখানে মানে খোদাই করার পর অনেক গণকবর পাওয়া যায়।
তো গণকবরের পরে অনেক মানে ওনাদের মুখ থেকে যা শুনলাম যে অনেক কঙ্কাল, তারপরে অনেক হাড়টার পাওয়া গেছে। তো ওই কারণে সঙ্গত কারণে মসজিদের যে ভেতরে কলোনি গেটটা ছিল ওটা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, আর তো বন্ধ করে দেওয়ার পরেই মানে ওই সিল করার পরেই কয়েকদিন পরে ঘটনাটা হয় যে মানে আমার বোন, আমার কাজিন, ও ঘুম থেকে ওর 3টা সাড়ে 3টার দিকে মানে আনুমানিক ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর তো এটা পেছনের বারান্দা, মানে ওর রুমের সাথে পেছনে ভিতরে রুম, পেছনে বারান্দা আছে। তো ও মানে থুতু ফেলার জন্য বারান্দায় বের হয়। তো ওই টাইমে যখন বারান্দা যায়, সে দেখে যে ও বারান্দার যে ওই কলোনির যে বারান্দাগুলো আছে পেছনের সাইডে, সেগুলো হচ্ছে গ্রিলের। তো সবকিছু দেখা যাবে, ওখানে দরজাও আছে, আর দরজাটা সবসময় তালা দেওয়া থাকে। তো ওই টাইমে দেখতে পায় যে একটা মহিলা সাদা কাপড় পরা, আর মহিলাটা হচ্ছে মানে হজে, আমরা যদি দেখি যে হজে মহিলারা যেসব ড্রেস পরে পুরা সাদা কাপড়, মানে হিজাব করা, পুরা বডি সাদা, একদম জোব্বার মতো পরা। আর ও যেটা বললো যে এটা মানে মহিলাটা মিডল এজের ছিল আর অনেক সুন্দর ছিল, মানে ও এরকম সুন্দর আর কখনো দেখে নেই, মানে বাংলাদেশে তো দেখেনি। তো এরকম তো ও ফার্স্টে ভাবতেছিল যে মানে উনি মুরব্বী মানুষ একজন, হারিয়ে গেল কিনা বা ভুলে চলে আসছে কিনা, বাট এত রাতে। তো উনি ডাক দেয় ওনাকে যে আপনি এত রাতে এখানে কি করছেন। তো কিছু বলে না, কোনো রিপ্লাই দেয় না। তো উনি একটু উচ্চ স্বরে বলে যে আপনি এত রাতে কি করছেন এখানে, আপনি কি ভুলে চলে আসেন নাকি ঘুমের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তো ও মহিলাটা ওর দিকে তাকায় এবং মানে একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে এক নজরে মানে তাকিয়ে থাকে। তো ওর ব্যাপারটা মানে একটু অদ্ভুত লাগে। তো উনি আবার ও বলতেছে যে কি সমস্যা, আপনি তাকিয়ে আছেন কেন, আপনি বলেন আপনি কি সমস্যা। তো কিছু বলে না। তো ওই টাইমেই মানে ওই হাসি, একটা মৃদু হাসি, তার দিকে এক নজরে তাকিয়ে থাকা, তারপর হঠাৎ করে মানে ওকে উপেক্ষা করে রুমের ভিতরে মানে দেখার চেষ্টা করতেছিল মহিলাটা। তো ওর মেজাজ খারাপ হয়, যে ভাবে যে চোর টোর নাকি, নেগেটিভ সেন্সে নেয় পরের বার। তো চিল্লানো শুরু করে যে আপনি পিছনে কি দেখেন রুমের ভেতরে, আপনি কি চান, এখান থেকে যাবেন নাকি আমি লাঠি নিয়ে বের হবে। তো ওই টাইমেই হাসিটা একটু বড় করে হাসিটা বলে যে তালা খোল। তো মানে খুবই অদ্ভুত যে তালা খোল, মানে একদম হঠাৎ করে তালা খোলা, হাসি অবস্থায়, মানে খুব নর্মাল, মানে চেনে তালা খুলবো মানে আপনি যাবেন এখান থেকে নাকি আমি সবাইকে ডাকবো, আমি লাঠি নিয়ে বের হবো, কিন্তু বড় গলা করে চিল্লাতে থাকে। তো ওই টাইমে বলতেছে যে আমাকে চিনতে পারোস নাই, তালা খোল, আমাকে চিনতে পারোস নাই তুই। এটা বলতেছে এমন টাইমে ওই মহিলাটা মানে বড় হওয়া শুরু করছে, চেহারাটা বিকট হওয়া শুরু করছে, আর ফ্লোট করা শুরু হয়েছে, ফ্লোট করতেছে আর আস্তে আস্তে বড় হচ্ছে, আর চেহারাটা বিকট হচ্ছে, চোখ একদম লাল হয়ে গেছে। ওই সিনটা দেখেই মানে কাজিন যে ও মানে দৌড়ে চলে আসে, সেন্সলেস হয়ে যায়। এরপর মানে ওইটাই ও শেয়ার করে না কারোর সাথে, মানে পড়ে যায়। তো চিৎকার দেয়, চিৎকার পরে সবাই মানে কি হয়েছে কিছু বলে না। পরে ওকে মানে অনেক ভয় পেয়ে বুঝে গেছিল, মাথায় পানি টানি দিয়ে ঘুম পাড়ানো হয়। পরে জ্বর আসে, অনেক অবস্থা খারাপ থাকে। তারপরে অনেক পরে বলে সে এরকম ব্যাপারটা শেয়ার করার পরে তো আমাদের পাশে যে ছিল, পাশের বাড়িতে মানে মহিলা ছিল হুজুরনি। তো উনি মানে বলে যেটা যে ও যা দেখছে সেটা হচ্ছে, ওকে যে তালা খোলার কথা বলছে সেটা ছিল যে মসজিদে গেটের তালা। মসজিদে মানে যে গেটটা সিল করা হয়েছে, এটার জন্য ওদের মানে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, যার কারণে তারা মানে চাচ্ছে যে এই গেটটা খোলা হোক। ওকে, তো এটাই ছিল ঘটনা। আচ্ছা, এবার আপনার ঘটনা শুনি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বুয়েট থেকে এসেছেন। কোন ইয়ারে পড়ছেন বুয়েটে? এখন লেভেল 2 টার্ম 1। ওকে, সো আমরা শুনি আপনার ঘটনা। নামটা বলবেন? নামটা বলেন নাই। আমার নাম হচ্ছে শ্রাবণ। ঘটনাটা হচ্ছে আমি চিটং এ যখন ছিলাম, তখন স্কুল কলেজ সবকিছু চিটং এ। তো এটা ছিল যে যখন আমি কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনের ঘটনা। তখন আমার ভাই বোনদের মধ্যে একজন
একজনই বোন, ছোট বোন সবার। তো সে ছোটকাল থেকেই যখন তার 1.5-2 বছর বয়স হয় তখন থেকে হঠাৎ করে আমাদের বাসায় বিড়ালের উপদ্রব হঠাৎ করে খুব বেড়ে যায়। দেখা যায় যে কি আমার বোন হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠতেছে, আমরা গিয়ে দেখি যে ওর পাশে একটা বিড়াল আছে, এটা দেখে খুব ভয় পেয়েছে, যেটা স্বাভাবিক, একটা বাচ্চা ভয় পায় খুবই। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটা ধরুন একবার হয় সমস্যা নেই, কিন্তু এটা প্রায় সপ্তাহে প্রতিদিনই হচ্ছিল ব্যাপারটা। তো এটার পর আমরা খুবই ভয় পেয়ে যাই যে কাহিনী কি এটা। তখন আমরা সবসময় দরজা জানলা। আমি আপনাকে বিড়ালের ঘটনার আগে মনে হয় আরেকটা ঘটনা বলতে বলেছিলাম, রাইট? ওকে, হ্যাঁ, আপনাকে আমি সেকেন্ড ঘটনাটা বলতে বলেছিলাম, ওটা বেশি ইন্টারেস্টিং, সো ওইটা আগে শুনতে চাই। ওকে, ওটা হচ্ছে যে পঞ্চগড়ের একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে যে পঞ্চগড়ে আমাদের এক ফ্রেন্ড ছিল। এখন তার ফ্রেন্ডের বাসার পাশের বাসায় একজন ছিল যে হচ্ছে আসলে রিপ্রেজেন্টেটিভ মেডিকেলে, সে সেলসম্যান অনেকটা ওষুধ মেডিসিনের। তো তার রিলেশন হয় একটা ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। এখন ওই মেয়েটা হঠাৎ করে একসময় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তখন এই ঘটনাটা আমরা পরে জানতে পারি কি হয়েছিল। যে ঘটনাটা আমি আগে বলি, সেটা হচ্ছে যে সে ওই লোকটা ওই মেয়েটাকে খুন করার পর সে ওকে পুরাই, যেহেতু খুন করে সুতরাং এই এলাকা তো সবাই ঘটনাটা জানে টোটালি। তখন 2 বছর পর এটা পুরা প্যাকেট আপ করে তার মাথা হাঁটুর সাথে লেগে গেছে, এরকম একটা প্যাকেট করে। তার তো সে যেহেতু মেডিসিনের ছিল, তার অনেক বড় বড় কার্টুন ছিল, সো একটা কার্টুনের মধ্যে সে মেয়েটাকে পুরোপুরি এভাবে ফিল আপ করে রেখে সে চলে যায়। এখন সো বাড়িওয়ালা ভাবে যে সে যেহেতু রিপ্রেজেন্টেটিভ 2-3 দিনের জন্য তার বাইরে যাওয়াটাই স্বাভাবিক, সে 2-3 দিন এরকম বাইরে থাকে এরকম। সো দেখা যায় যে এরপর যখন আমরা তার বাসায় যাই, তার পাশের বাসায় আমার ফ্রেন্ডের বাসায়, সো ওইখানে যাওয়ার পর দেখা যায় কি আমরা খুবই 2-3 দিন পর আমরা খুব উৎকট একটা গন্ধ পাই, খুবই বাজে একটা গন্ধ, মনে হচ্ছে যেন 8-10টা ইঁদুর একসাথে পচে গেলে যেরকম গন্ধটা হয়। সো আমরা বলি কি ব্যাপার, তোর বাসায় এই সমস্যা কেন, এরকম গন্ধ আসা যায় না কিছু। তারপর একসময় আমরা খুবই খোঁজাখুঁজি করি, সেও বুঝতে পারে যে তার বাসায় গন্ধ, সে খুবই খোঁজাখুঁজি করে কিন্তু পাওয়া যায় না। তারপর একসময় আমরা খুঁজতে দেখে যাই কি যে একটা পানির টেপের যেখান থেকে যে জায়গাটা, ঠিক সেই জায়গা থেকে গন্ধটা মনে হচ্ছে ওদিক থেকে আসতেছে। সো আমরা যখন আর কোথাও খুঁজে পাইতেছি না, আমরা টোটালি অ্যাভয়েড করি জিনিসটা। এখন 3-4 দিন পর রাত 2টা বাজে, তখন হঠাৎ বাড়িওয়ালার নাম্বারে একটা ফোন আসে। ফোন করে একজন বলে যে আপনার বাসায় নিচতলার ফ্ল্যাটে বাম পাশে একটা লাশ রাখা আছে বাথরুমে। এটা কি ওই ভদ্রলোকই বলেন না অন্য কেউ বলেন? এটা আমরা এখনো জানতে পারিনি। আচ্ছা, এটা কে ফোন করছে এটা জানি, এটা বলেই লোকটা ফোনটা রেখে দেয়। তো বাড়িওয়ালা এটা শোনার পর সে প্রথমেই বুঝতে পারছে যে কোনো একটা সমস্যা আছে, কারণ অলরেডি সে অনেক গন্ধ পাচ্ছিল টোটালি। সাথে সে পুলিশকে ইনফর্ম করে। তারপর পুলিশ আসে, রাত 2টার দিকে আসে। আসার পর এরকম হয়েছে যে 3-4 দিনে লাশটা ফুলে তাকে যে দড়ি দিয়ে পেঁচানো হয়েছিল, দড়ির চারপাশে মাংসগুলো পর্যন্ত ফুলে উঠছিল, খুবই নৃশংস একটা অবস্থা ছিল। তো ফলে চারিদিক থেকে ঘটনার সময় চারিদিকে বিল্ডিং এর আশেপাশে স্বাভাবিক সবাই খুব জড়ো হয়েছে, কিন্তু পুলিশ সবাইকে সরাই দিয়ে ওটা যেহেতু খুবই যারা হাড় দুর্বল কেউ সহ্য করতে পারে না এরকম একটা ব্যাপার। সো পুলিশে ওই জিনিসটা নিয়ে সরাই নিয়ে যায়। দেন নিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় যে টোটালি ওই বাসার প্রবলেম গুলো। দেখা যায় যে আমরা তারপর থেকে আমরা যখন 2-3 দিন প্রথম 2-3 দিন তারপর আমরা বাসাটাতে যাওয়া অফ করে দিই ফ্রেন্ডের বাসায়। তারপর 3-4 দিন 10-15 দিন পর আমরা যাই তার বাসায়। যাওয়ার পর এখন দেখা যাচ্ছে যে আমরা 10-15 দিন পর গেছি, বাট তখনও সেখানে সেই স্মেলটা আমরা পাচ্ছি। তো তাদেরকে আমরা বললাম যে কি ব্যাপার, তোর বাসাতে দেখানো সেই স্মেলটা আছে, তোরা কি কিছু খরচ নেই, বাড়িওয়ালা ফ্লোরটা পরিষ্কার করে নেই? তো বললো যে হ্যাঁ, খুব ভালোভাবে পরিষ্কার করেছে ফ্লোরটা, আমি সহ করছি, কিন্তু এটা কোনোভাবে যাইতেছে না, আমরা বুঝতেছি না কাহিনী কি, প্রবলেমটা কি বুঝতেছি না। তারপর এভাবে যখন 15-20 দিন থাকে, তারা গন্ধের জ্বালায় থাকতে না পারে, তারা 1 মাস পর বাসাটা ছেড়ে দেয় টোটালি। তো দেন বাসা ছেড়ে দেওয়ার পর নতুন একটা ফ্যামিলি উঠে। নতুন ফ্যামিলি যে উঠে তখন নতুন ফ্যামিলিটা তখন হঠাৎ বলতে শুরু করে যে কি আমরা এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে। বাড়িওয়ালাকে বলে যে আমরা থাকতে পারতেছি না, আপনি কিছু করেন না হয়, আমি এখানে খুবই অসম্ভব ব্যাপার। কারণ তারা 2 মাসের অ্যাডভান্স নিয়ে নেয় প্রথমে। তো বলতেছে ভাই কি সমস্যা বলেন। আমরা তখন সে বলে যে আমি এখানে ঘুমাইলে রাতের মধ্যে খুবই হঠাৎ করে রাতে কোত্থেকে একটা ধমকা খুব বিশ্রী একটা গন্ধ পাই। তারপর আমার কেন জানি মনে হয় যে এখানে কোথায় কিছু একটা আছে আমার ফ্যামিলি। রাত 1
1টা 2টা 3টার দিকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ একটা এসে আমার নাকের কাছে মানে কিছু একটা গন্ধ দিল, আমি উঠে তারকে দেখি কেউ নেই, কেউ পুরা বাসা এলাকা বা এইভাবে প্রতি রাতে এই জিনিসটা হচ্ছে। এখন আমি এটা কিভাবে সম্ভব, এটা আমার পক্ষে টলারেট করা পসিবল না। তখন বাড়িওয়ালা তখন সে কিন্তু এই কাহিনীটা তারা বলেনি, ওই লোকটা বাইরের থেকে আসছিল, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে, সে বুঝতে পারে যে আসলে কোনো সমস্যা হচ্ছে, তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি 1 মাস থাকেন কোন রকম, আমি আপনার 1 মাসের অ্যাডভান্স ফিরিয়ে দিচ্ছি। তো সে 1 মাসের অ্যাডভান্স ফিরিয়ে দেয়। 1 মাস পর ওই ফ্যামিলিটা 1 মাস হওয়ার আগে 20-25 দিনের মধ্যেই চলে যায় ওই ফ্যামিলিটা। তারপর সে বুঝতে পারে যে আসলে মানে মনে হচ্ছে না ফ্যামিলিরা ইয়া করতে পারবে, কোঅপারেট করতে পারবে। তখন সে কি করে যে ভাবে যে কি এটাকে মেসে করে ফেলবে ব্যাচেলারদের জন্য। তো সে মানে সিজনাল একটা ব্যবসা, মেসের ছেলেরা থাকবে, তারা খুব সাহসী, কোনো প্রবলেম হবে না, তারা তো কিছু জানে না। তো এরকম যখন করে তারপরের মাস থেকে সে পুরো বিল্ডিংটাকে মেস শুরু করে। মেস শুরু করার পর এখন ওইখানে যা হচ্ছে যে যখন ওই বাড়িটাতে এরকম ঘটনা ঘটতেছে তখন হচ্ছে পুরো এলাকার মানে মানুষজন ব্যাপারটা টোটালি জানে যে কিছু একটা হয়ে গেছে এখানে। তখন তারা কি করে ওই রাস্তার সামনে আসা যাওয়া বন্ধ করে দেয়, টোটালি আসা যাওয়া বন্ধ করে দেয়। পুরা মানে রাত 8টা 8:30 পর পুরো ওই বাড়ির সামনের রাস্তাটা পুরাই নির্জন হয়ে যায়। দেন ওয়ান ডে একদিন আমরা মানে ওই বাড়িটার সামনে একটা দোকান ছিল, ওই দোকানে আমরা মানে চা খেতে যাই ফ্রেন্ড সহ। যাওয়ার পর এখানে দোকানদার আমাদেরকে বলে যে কি ভাই আমার তো খুব প্রবলেম হচ্ছে এখানে। দোকানদার কেন ভাই আপনার কি সমস্যা? তখন বলে কি যে আমি আজকে প্রতিদিন ভোরবেলা দোকান খুলে, সে বলতেছে যে সে আজকে যখন ফজরের টাইমে দোকান খুলতে আসছে সে দেখছে তার দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সে ফজর টাইমে কিন্তু সুবেহ সাদিক টাইমে হালকা হালকা একটা আলো থাকে। সে প্রথমে ভাবছে হয়তো তার দরকার হচ্ছে ইনি এখানে এলাকায় সকালে দিকে খুব দোকান খুব কমই খুলে। সে যায় বলে কি যে কি ব্যাপার, কি সমস্যা, ডাক দেয়, ডাক্তার সাথে সাথে দেখে কিছুই নেই এই জায়গাটায়। তখন সে খুবই ভয় পায়, সে বলে ভাই আমি বুঝতে পারতেছি না কি সমস্যা। তারপর আমরা বলছি আচ্ছা ভাই সমস্যা নেই, একদিন হচ্ছে এটা ব্যাপার না, এটা থাকেন আপনি। এর কিছুক্ষণ পরে একটা ছেলে আসে, ছেলে এসে আমাদেরকে বলে যে হ্যাঁ আমি এখানে নতুন মেসে উঠছি, ইয়াটাতে হ্যাঁ ভালো উঠছেন। সে কলেজে ভর্তি হয়েছে। তো সে বলতে চাচ্ছে যে বলছে কি ভাই আমি যখন উঠতেছি তখন আমার পাশের মানে বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে নাকি বাসায় নাকি কি এক প্রবলেম আছে, এখন আমি তো বুঝতেছি না এগুলো উঠা কি উচিত হবে। তখন আমি বললাম আসলে তুমি তো দেখো পড়তে আসছো তাই না, তো তোমার যেহেতু পড়াশোনা করার দরকার তুমি এটা শেষ করো, আর 1-1.5 মাস ওটা কোনো ব্যাপার না, সমস্যা নাই, তুমি শুরু করো, তেমন বেশি কোনো প্রবলেম হয়নি, আমরা সামান্য ছোট কিছু প্রবলেম আছে। তো সে তারপর রাত উঠে তার পরের দিন সকালবেলা যেটা হয় যে পরের দিন সকালবেলা ওই ছেলেটাকে আর পাওয়া যায় না। শোনা যায় যে কি বাড়িওয়ালা বলছে যে সে মানে সবকিছু কাপড় চোপড় নিয়েই ওই বাসাটা ছেড়ে চলে গেছে পরের দিন সকালবেলায়। তো সে যেহেতু মানে আমাদের পাশের কলেজের ইয়া ছিল, মানে একটা ছেলে চিনতো তাকে, তো সে বললে কি ওর নাম্বারে ফোন করছি ভাই তুমি কই, কি সমস্যা, কই তুমি। তখন সে বলে কি সে স্টেশনে বসে আছে, আমাদেরকে যাইতে বলছে এখানে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর বললাম কি সমস্যা তোমার বলো। তখন সে দেখতেছি যে মানে খুবই মানে ইয়া হয়ে বিমর্ষ অবস্থায় খুবই বসে আছে। তখন সে আমাদেরকে যে ঘটনাটা বললো সেটা হচ্ছে যে রাতে যে বিকালের দিকে কোচিং ছিল, তার কোচিং শেষ করে সন্ধ্যা হয়েছে, তার মাগরিবের আজান দিচ্ছে, ঠিক ওই সময় সে বাসাটা থেকে ঢুকে রুমে ঢুকার পর অন্ধকার ছিল, স্বাভাবিক সে লাইটটা ছাড়ে। লাইট ছাড়ার পর লাইট ছাড়ার সাথে সাথে একটু জ্বলে আবার ঠাস করে লাইটটা নিভে যায়, টোটালি বন্ধ হয়ে যাওয়ার পর তখন মানে খুবই জোরে একটা মানে ফিউজ হলে যে আওয়াজটা হয় এরকম ফিউজ ঠাস করে ফিউজ হয়ে যায় পুরো লাইটটা। তো লাইট ফিউজ হয়ে যাওয়ার পর সে তখন মানে হঠাৎ করে কেন জানি না তার খুব ভয় লাগলো যে কি ব্যাপার। তখন সে একটু করে শুনছে যে এই জায়গায় একজন মেয়ে মারা গেছিল কোন একটা টাইমে। তো সে তখন হঠাৎ করে মানে আবার গন্ধ পাওয়া শুরু করে, সে বললো যে একটা গন্ধ পাচ্ছি আমি। তখন সে কি করে আবার নিচে যায় আরেকটা লাইট কিনে নিয়ে আসে, লাইট কিনে নিয়ে এসে লাগায় লাইট লাগানোর পর যায় বসার কিছুক্ষণ পর আবার ওই লাইটটা সাথে সাথে ফিউজ হয়ে যাবে। এবার সে একটু খুবই ভয় পাওয়া শুরু করে। এবার ভয় পেয়ে সে মানে তাড়াতাড়ি পাশের রুমে যায় তার রুমমেটকে বলে প্লিজ একটু আসবে, আমার খুব মানে ভয় লাগতেছে। আমার মানে কি ব্যাপার, কি সমস্যা আছে, আমি 2টা লাইট লাগিয়েছি একই সাথে এট এ টাইম কেন হয়, লাইট তো 2টা একসাথে এরকম, এটা তো আসলে বুঝতে পারতেছি না। তখন ও বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তখন দুইজনে যে নিচে যে আরেকটা লাইট কিনে নিয়ে আসে, এনে লাইটটা লাগিয়ে দিয়ে তারপর বলছে ওরা কিছুক্ষণ থাকে ওইখানে, তারপর মানে ওর ইয়াতে কিছুক্ষণ গান টান শুনে পিসিতে, তারপর সে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পর সে মোটামুটি এখন একটু স্বাভাবিক হয়ে আসে, সে বই নিয়ে বসে, মানে এরপর কি সাথে সাথে আবার পুরো অন্ধকার
আবার লাইটটা ফিউজ। দেন সে কিছুক্ষণ চুপ থাকে, কিছু মানে ওর পুরো স্তব্ধ, কিছু বলার নাই। তখন সে চেয়ার থেকে আস্তে আস্তে উঠে দেয়ালের সাথে মানে পিঠ ঢেকে আস্তে আস্তে বসে পড়ে। মানে খুবই মানে তার মধ্যে একটা মানে প্রচন্ড হতাশা এরকম একটা নিয়ে সেভাবে বসতে মানে বসে হাঁটুর উপর মাথাটা রেখে এভাবে করে বসে থাকে, মানে কাঁপতেছে তখন সে ভয়ে। কারণ হঠাৎ করে তখন মানে ঘরের মধ্যে যে গন্ধটা সে প্রথমে সামান্য একটু পাচ্ছিল, এটার গন্ধটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তারপর সে দেখে যে তার অপোজিটের দিকে ঠিক তার মতো করে কেউ একজন বসে আছে, একবার হাঁটুর উপর মাথাটা দিয়ে বসে আছে এবং কালো ছায়া। সে যে বুঝতে পারতেছে না ছেলে না মেয়ে, বাট কেউ একজন বসে আছে এটা বুঝে যাচ্ছে অন্ধকারের মধ্যে। এটা সে দেখার পর তারপর সাথে সাথেই সে মানে ওইখান থেকে উঠে খুবই চিৎকার করে বের হয়ে পাশের রুমে যে দরজা করে। তখন কিন্তু রাত 2-3 বেজে গেছে। অনেকক্ষণ দরজা বাইরে দেওয়ার পর যখন তার ফ্রেন্ডটা খুলতেছে না, তখন আর সে ওই ইয়াতে যায় না, দরজা খোলা রেখেই সে নিচে চলে আসে এবং রাতটা প্রায় সে মানে সিঁড়িখানে দাঁড়িয়েছিল। তারপর যখন সকালে হয় সে বাসায় যায় সবকিছু রেডি করে তারপর সে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আপনার নামটা বলবেন প্লিজ। জি লিসেনার্স, আমার নাম ফাহিম, আমি আসছি গুলশান 1 থেকে। তা আমি সরাসরি আমার একটা যে ছোট একটা ঘটনা আছে সেটা চলে যাচ্ছি। সেটা হচ্ছে রাসেল ভাই, আমার একটা ফ্রেন্ডের সাথে এটা ঘটে। তো আমরা মানে ফ্রেন্ডরা প্রায় মানে অনেক রাত পর্যন্ত জেগে আমরা ইন্টারনেটে মানে স্কাইপ এরকম কোনো মানে আমরা কথা বলি, চ্যাট করি। যাই হোক, সেরকমই একদিন রাত্রে আমরা চ্যাট করছিলাম, আমি, আমার একটা বন্ধু মুশফিক আর শেরান, আমরা 3 জন মিলে করছিলাম। তো অনেকক্ষণ চ্যাট করার পর মানে ভিডিও মানে কথা বলার পর স্কাইপে প্রায় 2-2:30 বাজে। তখন মুশফিক বললো যে দোস্ত তাহলে আজকে আমি যাই, আমার এখন ঘুমাতে হবে। যাই হোক, সো যে কোনো কারণে তার যেতে হয়, আমরা সবাই আচ্ছা বাইটাই বলে তারপর রেখে দিই। তো ঘটনাটা আসলে ঘটে মুশফিকের সাথে। সে কম্পিউটার কোনো মতো অফ করে সে তার বাথরুমে গিয়ে হাত মুখ কোনো মতো মানে দাঁত ব্রাশ ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য রেডি হতে থাকে। তো রেডি হওয়ার পর সে যখন তার রুমে আবার আসে, রুমে আসার পর যে আমাদের মানে রুমগুলোয় ডিম লাইট গুলা থাকে, ওরকম ওর রুমে একটা গ্রিন রঙের খুব মানে শেড দেওয়া, মানে ডিম লাইটটা অন করলে খুব আলো ছায়া একটা গ্রিন শেড এরকম একটা ভাব আসে। যাই হোক, তো সে তার মেইন টিউব লাইটটা অফ করে যেই তার মানে ডিম লাইটটা অন করলো, সাথে সাথে মানে যেমন টিভি অন হওয়ার সাথে সাথে ছবি চলে আসে, সেরকম ডিম লাইট অন করার সাথে সাথে সে দেখলো যে তার বিছানায় একটা সাদা পাঞ্জাবির পর একটা বৃদ্ধ একটা লোক বসা তার বিছানার মধ্যে, সাথে মানে ডিম লাইট অনের সাথে সাথে দেখতে পারলো। সো সে দেখে এটা মানে প্রথমে একটু ঘাবড়িয়ে গেল, কিন্তু বেশি ভয় পেল না, কারণ লোকটা তার চেনা। লোকটা হচ্ছে তারই বিল্ডিং এ থাকে, তার উপরের তলায় থাকে একটা বৃদ্ধ, মানে তার খুব দাদার মতো এরকম, তাকে খুব আদর স্নেহ করে। যাই হোক, তো সেই লোকটা প্রায় 1 সপ্তাহ আগে মারা গিয়েছিল। আচ্ছা, তো সে এইটা ভেবে সে ভয় পায় যে মারা গিয়েছে, কিন্তু পরিচিত বলে ওরকম ভয়টা পায় না। তো সে বললো চাচা আপনি এখানে, মানে থতমত খেয়ে যায়। তো লোকটা উঠে তার দিকে তাকিয়ে মানে মাথাটা ঘুরিয়ে দাঁড়িয়ে তার কাছে এসে তার মাথায় একটু হাত রাখে। সে তো মানে একদম দেয়ালের সাথে মানে নড়তে পারছে না ভয়ে, কারণ কি হচ্ছে এইসব, সে মারা গিয়েছে। এরকম সময় সে মানে লোকটা তার মাথায় কিছুক্ষণ হাত রেখে তারপরে তার হাত সরিয়ে লোকটা হেঁটে তার বারান্দা, মানে তার রুমের সাথে একটা বারান্দা আছে চিকন করে, তো হেঁটে বারান্দায় চলে যায়। এইটা মানে বারান্দায় যাওয়ার সাথে সাথে সে দৌড় দিয়ে তার রুমের দরজা খুলে, মানে তার রুমের সাথেই তার মার বাবার রুমটা, মানে মানে সামনাসামনি অপোজিট। সো সে তাড়াতাড়ি গিয়ে তার মার রুমের দরজা মানে নক টক করে খুলে ঢুকে যায় ভিতরে, মা বাবা ঘুমাচ্ছিল। সো সে তো মানে কোনো মতে তার ঘেমে টেমে অবস্থা খারাপ, সে বলে মা দেখো উপরের তলার নানুটা আমার রুম মানে বলতেও পারছিল না ঠিক মতো। তা মা বাবা উঠে মনে করে কি হয়েছে, তুমি রাত জাগছো, তোমার মনে এইসব হ্যালুসিনেশন হচ্ছে, তুমি কেন এইসব করছো? তা মুশফিকের বাবা মা এটাকে বেশি গুরুত্ব না দিয়ে ওকে বলছে তুমি ঘুমিয়ে যাও। বলে না, আমি আজকে তোমাদের সাথে ঘুমাবো, আমি রুমে যেতে পারবো না। সো ওর বাবা বলে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমাদের সাথে, অসুবিধা নাই। সো সেদিন ওর মা বাবার রুমেই থাকে রাত্রেবেলায়। পরদিন সকাল থেকে ওর যা হয় অনেক মানে জ্বর উঠে যায় এরকম। পরে ঘটনাটা সে তার মানে যাদের বাসার লোকটা
তাদেরকে জানায় যে আপনাদের ক্যামেরা মানে আপনাদের লোক যে মারা গেছে তাকে আমরা দেখেছি রাত্রেবেলা আমাদের রুমে। এইটা শুনে তো তাদের বাসায় অনেক কান্নাকাটি যে মরে গিয়েছে, আবার এসব কি হচ্ছে তাকে নিয়ে সবাই একটু মানে বিচলিত হয়ে যায়। তার কয়েকদিন পরে সে মানে এইটাই মানে মেইন ঘটনাটা হয়, তারপরের দিন তার জ্বর চলে যায়। তা আমি আরেকটা ছোট্ট ঘটনা আছে সেটা আমি চলে যাচ্ছি। এইটা ঘটে হচ্ছে আমার, তার আগে আমি কিছু SMS পড়ে ফেলি দু একটা। জীবন আমাকে ভৌতিক কবি SMS করেছেন ভূত FM নিয়ে, তার অনেক ভয়ঙ্কর কবিতা লিখছেন তিনি। সেই কবিতাগুলো আমরা আপনি চাইলেই পাঠাতে পারেন আমাকে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমাদেরকে SMS করেছেন শিহাব এবং আমাদেরকে SMS করেছেন ডিজে ইমন মুক্তিযোদ্ধা রোড থেকে। এছাড়া আমাদেরকে নির্যাতিত ভূত SMS করেছেন, শুভ নববর্ষ জানিয়েছেন সবাইকে। এছাড়া আমাদেরকে নাইম SMS করেছেন কেরানীগঞ্জ ঢাকা থেকে এবং তিনি বলেছেন ভাইয়া কেমন আছে, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো তলে। এবং তিনি লিখছেন আজকে আমার বার্থডে, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি যে আপনার জন্মদিনটা অনেক ভালোভাবে কাটুক এবং সেই সাথে নতুন বছরটা আপনার জন্য অনেক সুন্দর হয়ে আসুক। আসিফ লিখেছেন শুভ নববর্ষ রাসেল ভাইয়া অ্যান্ড ভৌতিস টিম, ভাইয়া নতুন বছর যেন ভালো কাটে, দোয়া করবেন। দোয়া করে ফেললাম। আর নাসিফ আমাকে SMS করেছেন যে ভৌতিস কবে হবে, একটু আগে হলো আমি দেখেছি। ওকে, এছাড়া আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডার্ক ভূত, তিনি SMS করেছেন। এছাড়া হাসান মোহাম্মদপুর থেকে SMS করেছেন আমাদেরকে কিরণ SMS করেছেন, মিতু SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আমরা চলে যাবো আবারও ঘটনায়। স্টে টিউনড রেডিও ফুর্তি। এবং তার আগে বলে দিই যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, বলুন আপনার ঘটনা। সো আমি ফাহিম, আবার আমার সেকেন্ড ঘটনাটা বলছি। এইটা অ্যাকচুয়ালি মানে আমি গতকালই এই ঘটনাটা জানতে পারি আমার নানুর কাছ থেকে। মানে আমি যখন নানুকে বলি আমি এখানে আসবো, এটা শুনে সে মানে ঘটনাটা আমার সাথে বলে যে ভূতের জায়গাটা, তোকে একটা ভূতের ঘটনা বলি। সো ঘটনাটা ঘটে হচ্ছে গাজীপুরে কালিয়াকুড়ে নাম একটা গ্রামে। সো আমার নানু যে এরিয়াটায় থাকে সেটা মেইনলি একটা হিন্দু এরিয়া, মানে আশেপাশে অনেক হিন্দুদের বাসা। সো এরকমই নানুর পাশের বাসায় একটা মানে হিন্দু ফ্যামিলি থাকতো। সো সেই ফ্যামিলিতে এক বৃদ্ধ মানে থাকতো। তা একদিন রাতে একটা ঘটনা, মানে এটা আমরা পরে জানতে পারি ঘটনাটি, এটা আগের থেকে আমি বলছি ক্রোনোলজিক্যালি। সো একদিন রাতে সে বৃদ্ধ রাত করে বাসায় ফিরছিল একটা মাছ কিনে। সো মাছ কিনে সে একা একা রাস্তা দিয়ে যখন ফিরছিল সে হঠাৎ অনুভব করে যে তার পিছে পিছে কেউ একজন আসছে। সো পিছে পিছে কেউ আসছে এইটা দেখে তো মানে সে একটু মানে ভয় পেয়ে যায়, কারণ এত রাতে কারো থাকার কথা না। সো আস্তে আস্তে কিছুক্ষণ পর সে পিছন থেকে শুনতে পেলো একটা আওয়াজ, বললো যে মাছটা আমাকে দিয়ে দে, আমি মাছ খাবো। সো এইটা শুনে সে মানে একটু উইয়ার্ড ভাবলো যে মাছ কেন চাচ্ছে এরকম। তা এটা ভেবে সে পিছে ঘুরে তাকায় যে পিছে কে আমার কাছে মাছটা চাচ্ছে। সো তাকিয়ে সে আর কাউকে দেখতে পারে না, মানে নর্মাল। সো এইটা দেখে সে আরো ভয় পেয়ে আরো তাড়াতাড়ি হাঁটা শুরু করে, কিন্তু তার পিছনের ফুটস্টেপটাও সে শুনতে পাচ্ছে যে তাকে এখনো ফলো করছে। তো এইটা শুনে সে দৌড় মারে, সাথে সাথে যখন দেখছে এখনো আছে দৌড় মেরে সে কিছুক্ষণ দৌড়াতে হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। সো মাটিতে পড়ার সাথে সাথে সে ভাবে যে মানে ফুটস্টেপটা তার খুব কাছেই পিছনে বোঝা যাচ্ছিল। সো পড়ে যখন গিয়েছে আমাকে এখনই তো ধরবে। সো সে কোনো মতে মানে মাটির সাথে একদম শুয়ে থাকে যে এখনই আমাকে ধরবে এইটা ভেবে, কিন্তু কিছুই হয় না। সে কিছুক্ষণ পর সে পিছন থেকে আবার আওয়াজটা শুনতে পারে যে তুই একটা মুসলিমের কবরের উপর পড়লি, এই জন্য তোকে আমি কিছু করতে পারলাম না। এইটা শোনার পর সে আওয়াজটা চলে যায়। সো সে এতই ভয় পায় যে সে সারা রাত ওই কবরের উপর শুয়ে কাটিয়ে দেয়, মানে ভয়ে কাটিয়ে সকালবেলায় সে আবার তার বাসায় ফিরে যায় ভোরের আলো ফুটার পর। বাসায় যে সে তার ফ্যামিলির সাথে ঘটনাটা সবাইকে বলে যে আমার সাথে এরকম রাতে ঘটেছে, আমি সারা রাতে এই জন্য আসিনি। এবং সে সাথে সাথে সবাইকে সাজেস্ট করে যে চলো আমরা মানে হিন্দু চাই, আমরা সবাই মুসলিম রিলিজনে কনভার্ট করি। আচ্ছা, এটা মানে আপনি যেটা বলছেন যে ঘটনাটা, সেই ঘটনাটা ওই মাছের ঘটনা, এগুলো অনেক কমন। সো আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি দিব। তার আগে কিছু SMS আছে, SMS পড়ে ফেলতে হবে। জিৎ আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ফারিয়া ওল্ড টাউন থেকে। এছাড়া আমাদেরকে দাদা সুমন SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন প্রয়াস চিটাগং থেকে। আবিদ আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন অরিন্দম, SMS করেছেন আমাদেরকে সুবা সহ আরো অনেকে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
বাসায় সবসময় রেডিও ভর্তি, আর এই মুহূর্তে আমি মাসুম তো আছি, আর যারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলেন যে কখন আবার শাকিব ভাই এবং জিবরান ভাই এসে আপনাদেরকে জয়েন করবেন, যাই হোক দুজনে স্টুডিওতে চলে এসছেন এবং সেই ঘটনাগুলো আমরা শুনবো। অসংখ্য SMS এসছে শুধুমাত্র এটা জানার জন্য যে কবে থেকে শুরু হচ্ছে। আমার কাছে এখন শুরু হলে কি না হলে কি আমার একটা ব্যবস্থা হয়ে গেছে। যাই হোক, খুব বাজে হলো এটা। যাই হোক, আমাকে খাওয়ালে অসময় দেখা যেতে আমরা কি মিরপুরের ঘটনা থেকে শুরু করব নাকি অন্য কোনো ঘটনায় যাবো? মিরপুর থেকে শুরু। ওকে, তাহলে আমরা মিরপুর থেকে যাবো। বেসিক্যালি যেটা হয়েছে যে গত 1 বছর ধরে আমরা আসলে সেভাবে ইনভেস্টিগেশন করছি না। আচ্ছা, ঠিক আছে, ভর্তিতে শুটিং, এডিটিং, হ্যান ত্যান ক্র্যাশ করে আবার এই সেইগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম। সো খুবই এক্সট্রা অর্ডিনারি কিছু না শুনলে আমরা আসলে আর এখন এগুলো করছি না। উইভ ডান ইট, ফিনিশড ইট। সো রিসেন্টলি যেটা হলো, রিসেন্টলি মানে 3 মাস 4 মাস আগে আর কি, যে একটা একজন আসলো এক পার্টি, তো সুমন ভাই চেনার। আচ্ছা, সুমন ভাইকে বলছি, সুমন ভাই আমার এরকম একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, আমার চাচার বাসা, তো ওখানে আপনি একটু আসেন। তখন সুমন বললো, কি হয় ওখানে? ওখানে অনেক আওয়াজ টাওয়াজ হয়, লোকজন নাম ডাক শোনা যায়, এসব হয়, হ্যান ত্যান হয়। তো সুমন বললো, এটা কি অ্যাবান্ডন বাসা? না না, ওখানে আমার চাচারা থাকে। আচ্ছা, ওখানে অ্যাবান্ডন রুম টুম আছে যেখানে সব হয়? না, পুরো বাসাতেই হয়। তখন শুনবো হয়তো ইন্টারেস্টেড ছিল না, ওইগুলো আমরা আগেও শুনছি এবং অনেকবার গিয়ে ধরাও খাইছি, কিছুই হয় না। না, আমরা বিজি রাইট নাও, সো পরে যাবো না। ছিল না, না আপনি আসেন, তো আসতেই হবে, এটা এসে আমি আপনাকে কথা দিতেছি, আপনি ইয়ে হবেন না, মানে নিরাশ হবেন না, নিরাশ হবেন না, এবং খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হবে। তো সময় বলে যে দেখো, এগুলো আমরা অনেক গেছি, গিয়ে কিছু হয় না, আর আমাদের টাইম নেই, আমরা রাতের পর রাতে সব জায়গায় থাকছি। তখন সেটা না না, রাতে আসতে হবে না। বলে রাতে আসতে হবে না মানে দিনের বেলা হয়, রাতে হয় না। আচ্ছা, তখন আমরা একটু এক্সাইটেড হয়েছি। তো পুরো উল্টা, দিনের বেলা হয় মানে ওরই টকিং অ্যাবাউট। তখন সে বলল যে আপনারা আসেন, জাস্ট এই নেক্সট ফ্রাইডেতে আপনারা আসেন, এসে জাস্ট আমাদের সাথে লাঞ্চ করেন। আচ্ছা, জুমার পরে, জুমার দিকে আসেন, আমার চাচারা জুমার টুমা পড়েন, আপনারা 2টা-1টার দিকে আসেন, এসে থাকেন, খান, থাকেন, যত খুশি থাকেন, অসুবিধা নেই। আমরা একটু অকওয়ার্ড ফিল করছি, আমরা কখনো এরকম হুট করে জন্য বাসায় ফ্রাইডেতে গিয়ে কখনো এটা করে নিই। বলে এটা কি হবে না হবে, কারণ ছেলেটা বলছে না আমি থাকবো আপনার সাথে, অসুবিধা নেই। চাচার সাথে কথা বলে রাখছি, জাস্ট একটা ইয়ে যে এটা আপনারা কোথাও কোনো ডিটেলস দিতে পারবেন না আর কি, কারণ নামটা হচ্ছে বলা যাবে না, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু এক্সপিরিয়েন্স দিস। ওকে, ওকে ফাইন, গেলাম। সবাই গেছি জুম্মা বলে, আমরা সবাই যে কি আর হবে ওই দিনের বেলা, হোয়াটস ক্যান হ্যাপেন, মুডেই তো নেই আমরা, আছে না, এটা অন্ধকার, কেউ নাই, এরকম সাধারণত হয় না, এটা হয় না। সো আমরা ওখানে গেছি লিস্ট এক্সপেক্টিং, ইকুইপমেন্ট নিয়ে গেছি। তা আমরা গিয়ে বলছি যে আচ্ছা কোথায় ইকুইপমেন্ট সেট করবো, বলছি যেখানে খুশি করেন। তো চাচা আমার বেশ রসিক টাইপের মানুষ আর কি, ইজ 60 years old, এরকম একটা বয়স্ক মানুষ। তো ওনার 2 ছেলে 1 মেয়ে, এরকম অ্যাভারেজ ফ্যামিলি যা থাকে আর কি। বড় ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলে আছে, খুব লাইভলি একটা ফ্যামিলি, অনেক হইচই, হ্যান ত্যান, খুব লাভিং একটা ফ্যামিলি আর কি। সো আমরা ওর সাথে ইয়েটি করলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে it started the moment we entered the building, মানে যখন ঢুকলেন তখন একদম, হ্যাঁ ঢুকছি, তো চাচা আসছে, আসসালামু আলাইকুম, আমাদের সাথে ছেলেটা ছিল, পরিচয় হচ্ছে, আমার ওদিক থেকে একটা ডাক দিচ্ছে, চাচা আবার ডাক দিচ্ছে একজন, কেউ ওটা পাত্তা দিচ্ছে না, কি হলো বলে আর কিছু না, আচ্ছা ঠিক আছে। আমরা তারপরে ইয়ে করলাম, খেতে বসলাম। তো খেতে বসার সময় তো ডাইনিং টেবিলে বসে আছি, তো খাবার টাবার পাকঘর থেকে বুয়া টুয়া নিয়ে আসতেছে, চাচি যিনি ছিল উনি মাঝে মাঝে প্রথমে নিয়ে আসছেন। তো কিছুদিন পর দেখি যে বুয়াটা ডাইনিং রুমে, কিন্তু কিচেন থেকে অনেক আওয়াজ আসছে, জোরে জোরে আওয়াজ। তখন ছেলেটা বলি কিচেনে কিন্তু নাই, সবাই কিন্তু নির্বিকার, সবাই নর্মাল, এরকম কোনো ব্যাপার না, গান টান নিয়ে অনেক কথা বলতেছে, কি করেন আপনারা, খুব ইন্টারেস্টিং। তো এই কিচেন থেকে অনেক আওয়াজ আসছে, তো এই বলে কিচেন কিন্তু নাই। এখন শুন ভাই বলে যে চাচা তো বলছে কিচেনে কেউ নাই, এখন নিশ্চয়ই কেউ আছে কিচেনে, আওয়াজ হচ্ছে, আরে কিচেনে কেউ নাই, এগুলো পাত্তা দিও না। শুনে আমি একটু দেখে আসি, তারা শুন ভাই গেছে, যখন গেছে তখন কোনো আওয়াজ নেই, টিপিক্যাল।
কিন্তু গিয়ে দেখি there's nobody there. And বাসায় যারা ছিল সবাই তখন ডাইনিং টেবিল, it's a large family, everybody is in the dining table. বুয়াও at that point ডাইনিং টেবিল ছিল। আমরা চলে আসলাম, এসে আবার আমরা ড্রয়িং রুমে বসি, তো আমরা বলছি আপনার বাসায় তো আমরা আসছি কেন জানেন তো? বলে হ্যাঁ আমার বাসায় তো এগুলো অনেক দূরে হচ্ছে। তখন হচ্ছে আপনার কোনো প্রবলেম হলো না? না প্রবলেম হয় না, রাতে কিছু হয় না। রাতে কিছু হয় না মানে বলে না আমরা যখন ঘুমাই ওরাও ঘুমায়, আমরা যখন ঘুমাই ওরাও ঘুমায়। আমরা বেকু হয়ে যেতেছি যে কি বলতেছে এগুলো। তখন আমরা তো ক্যামেরা আছে 3টা, আমরা এখন কনফিউজ। আচ্ছা তাহলে আমরা কোথায় ক্যামেরা, ওর যেখানে খুশি রাখেন। ড্রয়িং রুমে একটা ক্যামেরা সেট করলাম, একটা বেডরুমে সেট করলাম, কিচেনে সেট করলাম। এখন দিনের বেলা পুরো ফ্যামিলি ওখানে আছে, তো ওখানে আমরা মানে ইউজুয়ালি আমরা আমাদের সাথে থাকেন, তো আমরা যেখানে থাকি ওখানে কেউ একজন আমাদের সাথে আড্ডা মারতেছে। এর মধ্যে আবার আওয়াজ শুনছি, ধরো 2তলা বাসা আর কি, উপরতলায় আরেকটা মানে ওদেরই একটা এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, ঢাস করে আওয়াজ হলো, ঢুস ঢাস, মানে ফার্নিচার নড়লে একটা আওয়াজ হয় না, এরকম আওয়াজ হইতেছে। আমি বলছি যে উপরে কি ফার্নিচার শিফট করতেছে না কেউ? না না কিছুই করতেছে না কেউ। আসলে হইতেই পারে না, মানে টিপিক্যাল আছে না, খাট সরালে গ্যাস করে আওয়াজ হয়, চেয়ার রাখা, টেবিল রাখা। আমি আর জিবার শুনে বলছি আপনি এখানে থাকেন, আমরা চেক করে আসি। তখন ওই ছেলে বলে হ্যাঁ চল কোনো অসুবিধা নেই। উপরে গেলাম, গিয়ে দেখি মানে ওই ঠিক উপরের ফ্লোরে যেটা ওখানে গেছি, তখন একটা ফ্যামিলি থাকে, ওদের আত্মীয়। তো ওরা ও আচ্ছা তোমরা আসছো, ভতিষ্ঠ আসছে, জোর জোর হ্যাঁ আসা, কি হচ্ছে আওয়াজ শুনতেছেন নিচ থেকে? বলে হ্যাঁ আওয়াজ শুনতেছি তো। বলে কি এই রুম থেকে শুনছেন তো? বলে হ্যাঁ। বলে দেখেন কোনো কিছু তো হচ্ছে না। ওটাও একটা ড্রয়িং রুম ছিল, তো এখানে নর্মাল যেটা যেখানে থাকার কথা। তখন আমি সুমন ভাইরে ওয়াকি টুকি দিয়ে বলছি, শুনুন আপনারা আওয়াজ পাচ্ছেন? বলা তোমরা যাওয়ার পরে আওয়াজ পাচ্ছি না, বাট একটু আগে পর্যন্ত পাচ্ছি। তারপরে আমরা ওই রুম থেকে 3জনই বাইরে গেছি, একটা বেডরুমে গেছি, তখন আবার ওই রুমে আওয়াজ শুনেছি। এবং ওরা নির্বিকার, আচ্ছা মানে ফ্যামিলি মেম্বার। আমরা অনেক কিছু রেকর্ড করছি বাসায়, অনেক আওয়াজ, অনেক এসে ভিজুয়ালি আমরা কিছু দেখি নাই। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ডাকে, মানে নাম ধরে ডাকছে, হ্যাঁ এবং ভয়েসটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স এর ভয়েস। আচ্ছা বুঝছো, ধরো তোমার মা তোমাকে ডাকতেছে, ওই ভয়েসে ডাকতেছে। মা হয়তো আপনাদের সঙ্গে আছে, মা হয়তো এখানে বসে আছে, লাইক হোয়াট ওয়াজ দ্যাট? ওরা আর এগুলো কিছু না, ওরা একটু ফাইজলামি করে, ফুর্তি করে আমাদের সাথে। তবে এটা হয়েছে আমাদের মানে লিটারালি এরকম হয়েছে যে জিবরান হচ্ছে একজনের সাথে একটা রুমে, আমি ড্রয়িং রুমে, সুমন ভাই কিচেনে। সো জিবরান যার সাথে যে রুমে আছে ওই ভয়েসে কিচেন থেকে কে জানি আমার ডাকছে, এরকম মানে এরকম যার হচ্ছে ওখানে থাকা তার মানে কোনো পসিবিলিটি নেই। সো আমার সাথে যে আছে ওটা বলতেছে যে এটা তো আমার আম্মার ভয়েস। আমার মনে হচ্ছে না যে রান্না করতে গেছে, বলছি হ্যাঁ কিন্তু আম্মা তো রান্না করেন না, তুই জানেন আম্মা হচ্ছে। তবে আমরা গিয়ে দেখলাম যে জিবরান বসে আছে এখানে। এইভাবে সারাক্ষণ চলো, আমরা বেশ পুরো জিনিসটা না টোটালি কনফিউজড, এবং ওরা একদম ভয় পায় না। আমি বললাম যে ঘটনাটা কি, তবে টিপিক্যাল একটা ঘটনা আর কি, যেটা আমরা অনেক শুনছি। সেটা হচ্ছে যে ওদের নানা এখানে থাকতো, দাদা ছিল ওখানে, উনি জিন টিন পালতো, তখন থেকে এই ফ্যামিলি ইউজ টু হয়ে গেছে। ছোটবেলা থেকে ওরা দেখে আসছে, ডিস্টার্ব করে না, ওরা ডিস্টার্ব করে না। ওরা যখন ওরা জেগে থাকে ওরাও জেগে থাকে, ওরা এভাবে ইন্টারাক্ট করে ওদের সাথে, এবং কিছু ভাঙেও না, আশ্বাস করে ই করে, এবং ওদের নাকি আবার হেল্প করে মাঝে মধ্যে, কি কি তাবিজ তুবিজ, আমি ঠিক জানি না এগুলো, বাট দে আর টোটালি ফাইন উইথ ইট। এবং রিসেন্টলি খালি ওদের ডিস্টার্বেন্স একটু বাড়ছে, বিকজ ওরা ওই জায়গাটা ডেভেলপারকে দিয়ে দিবে। আচ্ছা এটা মানে চাচ্ছে ডেভেলপারকে দিয়ে দিবে দেখে ওরা এখন আরো বেশি উৎপাদ বাড়াই দিচ্ছে। সো এটা প্রবলি ওরা পছন্দ করতেছে না, তো বাট কারোর কোনো ক্ষতি করে না আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাতে ওরাও ঘুমায়। আচ্ছা আপনি তো এই প্রশ্নটা উত্তর দিবেন না, আমি বলি যে মাঝে মাঝে এটা শুনি যে আমাদের এই গাছটা কেটে ফেলা হয়েছিল, বা এই যে এখানে এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করা হয়েছিল, যে এই সমস্ত জিনিস, তো এটার সাথে রিলেশনটা কি, মানে কেন এটাতে রিয়াক্ট করে? আমি এটা বলি, মানে এটা অনেক মানে শোনা কথা, মানে হয় কি, মানে সবাই বলে যে দে হ্যাভ আ সার্টেন পাথ দে ফলো, একটা ওরা খুব নিয়ম মেনে চলে। সো এক জায়গা দিয়ে যখন যায় ওই জায়গা দিয়ে ওরা যায়। সো কোনো অবস্ট্রাকশন হলে, কোনো কিছু হলে এটা নিয়ম ওদের। আমি কয়েকদিন আগে একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, মানে আমার ফ্রেন্ড ওর ওর রাইট ফ্রেন্ডের বাসায় নিয়ে গেছে, ওখানে ওরা বারবিকিউ করবে, ইয়ে করবে। সো আমাকে নিয়ে গেছে কারণ আমি করতে পারি এগুলো, নিয়ে আমি করছি। তারপর বলছি জীবন একটা জিনিস দেখে বল, একটা জায়গায় নিয়ে গেল, বাসার কোনায়, বাউন্ডারি কোনায়, ওরা একটা সেকশন, মানে পুরো একটা সেকশন ওরা ওয়াল উঠায় ফর নো অ্যাপারেন্ট রিজন আটকাই দিচ্ছে।
কারণ ওদের নাকি ওখানে অনেক ডিস্টারবেন্স হচ্ছিল ওখান থেকে, ওরাই বুঝছে যে ওইখানে ওরা ফেলতো আগে, আবর্জনা ফেলতো, ফেলতো ওই কোনাটা, মানে কোনো ইউজলেস হবে, কিন্তু ওইটা ঝড় ছিল তাদের নাকি বাসায় এরকম জিনিসপত্র তোলা, মানে দেখে পুরো সোফা নড়ে গেছে, এরা অনেক কিছু কিছু করে। এটা খুব আমার কাছে আজব লাগে আসলে, মানে তারপর ওরা বন্ধ করে দিচ্ছে ওই জায়গাটা, ওরা বলছে যে তোমাদের ওইটা সাইড নোবডি গেটস ইন দেয়ার, ওইভাবে থাকবে, আর আমাদের সাথে সাথে বন্ধ সব কিছু। আর পুরো ইটস কোয়াইট অড টু সি আ কর্নার, মানে একটা ট্রায়াঙ্গেল যদি হয় একটা বাসার, ওই জায়গাটা পুরো ওয়াল উঠানো, পূর্ণ অ্যাপ্রেন্টিস, ওই কোনা দিয়ে পুরো একদম একটা মানে ট্রায়াঙ্গেল করে বানায় ওয়াল। তাহলে ব্যাপারটা সত্যি, এটা সত্যি না এটা আমি জানি না, এগুলো আমরা এখনো জানি না কি জিনিসটা কি। যাই হোক, এখন জিবরান ভাই আসলে সাকিব ভাইয়ের মতো করে কথা বলছেন। তো আমরা একটু SMS পড়ি। আমাদেরকে কষ্টে থাকা ভূত SMS করেছেন বাগেরহাট থেকে। তোমাদের জন্য কষ্টে আছি, শুভ নববর্ষ সবাইকে জানিয়েছেন। কষ্টে নাই তাহলে ধনীতে যে বসে থাকে। অমিত আমাদেরকে SMS করেছেন, অমিত ঘোষ, এবং তিনি SMS করেছেন খুলনা গোল্লামারি থেকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি যে বৈশাখী ভূত আমাদেরকে SMS করেছেন, অপমানিত ভূত SMS করেছেন, SMS করেছেন আকবর, SMS করেছেন মাহিন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে তারুণ্য ভাই, আচ্ছা তারুণ্য, তিনি বলেন যে ভাই আজকে কি সুমন ভাই কই, তাই জিজ্ঞেস করেছেন আর কি। ভাই আজকে প্রমিস করছে একটা কথাও বলবে না, এখানে আছে একটা কথা উনি বলবে না, উনি খুব রাগ করছে সবার উপরে। ফাইন্ড আউট করেন যে কেন, নো আইডিয়া ওয়াই। এই সময় এখানেই আছেন, বাট একটা শব্দ করবেন না। শুনে কিছু বলেন। ওকে, বলছেন কি করবেন। সাইম আমাদের SMS করেছেন ফ্রম ঢাকা। এছাড়া আমাদেরকে আরাফ SMS করেছেন, SMS করেছে আমাদেরকে উদয় সিটি ইউনিভার্সিটি থেকে। এছাড়াও আমাদেরকে মোহাম্মদপুর থেকে ওসামা SMS করেছেন, তাসনিয়া SMS করেছেন আমাদেরকে আসিফ, এবং ভৌতিক টিমের নাম্বার দাও না প্লিজ, এটা বলেছেন। এটা 01724204220। আচ্ছা, আমাদেরকে যে কোনো মোবাইল অপারেটর এবং যে কোনো সবকিছু থেকে যাবে, যাদের এয়ারটেল ওরা করবে 01624204220, জাস্ট 76 ওগুলো চেঞ্জ করলে। আচ্ছা, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আচ্ছা গলাকাটা জিবরান SMS করেছেন। এছাড়া SMS করেছেন আমাদেরকে স্নিগ্ধ রাজশাহী থেকে। এছাড়াও সজীব আমাদের SMS করেছেন, পচা আত্মা SMS করেছেন লালবাগ থেকে। তো আমরা পরবর্তী ঘটনায় চলে যাই না, আরেকটা ঘটনা শুনি আমরা। একটা ঘটনা কি আজকে বলবো না, প্লিজ আরেকটা ঘটনা আমরা শুনি। আজকে বছরের শেষ দিন, সুতরাং আরেকটা ঘটনা শুনি আমরা। কোনটা? আমি তো সবচেয়ে ওয়ার্স্ট স্টোরি টেলার, আমি থ্যাংক গড আমি চুপ করে বসে থাকতে পারবো। মালয়েশিয়া আমরা গিয়েছিলাম রিসেন্টলি। আচ্ছা, সো ওইটা ইনফ্যাক্ট আমরা ইটস ওয়ান অফ দ্য এপিসোডস দ্যাট উই গোইং টু শো। সো ওইটা বলে দিব নাকি ভাবছি। কেন? ওটা অনেক পরে দেখো না, দেখাই ইটস নট ভেরি ফার ওয়ে। আমরা বলতে পারি আশেপাশে নিশ্চয় অনেক ঘটনা আছে, সেগুলো শুনতে পারি আমরা হয়তো। বেসিক্যালি মালয়েশিয়া তোমরা বলে গেছিলাম যাওয়ার আগে, বুঝতেন না? হ্যাঁ, আমি জানি ব্যাপারটা, এই জন্য বলছি যে মানে যদি বলা যায় তাহলে তো খুবই ভালো। আজকে বছরের শেষ দিন, সুতরাং আচ্ছা বলেই দিই, এপিসোডটা দেরি আছে, অসুবিধা নেই। কি বলছিল? You know I'm against all this stuff. বলে দিই, অসুবিধা নেই। বেসিক্যালি আমরা রিসেন্টলি একটা ইনভেস্টিগেশনে আমাদের জিবরান এফেক্টেড হয়েছিল একটু বাজেভাবে। সো তারপরে যেটা হলো যে হি ওয়াজ সিক ফর এ লং টাইম। আচ্ছা, ওই অবস্থায় সে বাসা বসে বসে রিসার্চ করতো নেটে আর কি, যেহেতু নড়াচড়া করতে হচ্ছে না, জ্বর টরে বাজে অবস্থা ছিল। ও কেমনে হঠাৎ বাই করছে যে রিসোর্ট ইন মালয়েশিয়া, যেটা বেসিক্যালি ওখানে একটা ইটস এ পশ 5-star রিসোর্ট। ওখানে there's a room, যে রুমে এরকম পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটিস হয়, উল্টা জিনিসপত্র হয়, বেসিক্যালি ইটস হন্টেড। সো জিবরান আমাদেরকে জিনিসপত্র দেখাচ্ছে যে এই ব্যাপারে এই স্টোরি যেগুলো, কারণ সোহা যেটা করছে, হি কল্ড আপ সাম পিপল ইন মালয়েশিয়া, ওদের সাথে কথা বলছে, তো ওরাও বলছে যে শুনছে, বাট কেউ এখানে গিয়ে থাকেনি। সো কাহিনীটা হচ্ছে যে ওই হোটেলটা যেই এলাকায়, ইটস এ ভেরি নাইস রিসোর্ট। এটা হচ্ছে তোমার ওই যে
ইটস লিটল ভিলাস, হোটেল বিল্ডিং নেই কোনো, ছোট 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 কটেজেস, কটেজ গুলো আছে পানির উপরে। আচ্ছা, সো বড় বড় ওয়াকওয়ে আছে, শোরের মধ্যে হচ্ছে রিসেপশন থেকে সুন্দর ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ের দুই পাশে সব ভিলাগুলো, প্রত্যেকটা ভিলা হচ্ছে পানির উপরে। সো ইটস বিউটিফুল। তো এখানে নাকি আগে এই রিসোর্টটা ইজ ভেরি নিউ, ইটস অনলি 2-3 years old। আগে ওই এলাকাতে নাকি ওই লোকজনকে মাইরা, মানে গ্যাংস্টার ড্রাগ ডিলার্স হোটেল মেরে টেরে খুন করে ওখানে বডি ডাম্প করে দিত। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টোরি। আর আরেকটা স্টোরি হচ্ছে যে রুমে প্রবলেম হয়, ওই রুমে নাকি একটা ইয়াং কাপল আসছিল, কাপলটা হানিমুন আসছিল। হানিমুনে এসে নাকি এই হাজবেন্ডটা বউটাকে পয়জন করে মেরে ফেলে। হানিমুনে এসে? হ্যাঁ, বউটাকে পয়জন করে মেরে ফেলে, তারপরে ধরার পরে হোয়াটএভার, বাট এরপর থেকে নাকি ওই রুমে প্রবলেম আছে। তো মজার ব্যাপার যেটা হচ্ছে, তো আমরা রুমটার নাম্বার জেনে গেছি, জেনে আমরা ঢাকা থেকে শুন ভাই ফোন করছে যে আমরা আসতে চাই, বুকিং দিব, মেল করছে, বুকিং দিব, আমরা এই রুমে থাকবো। কথা লিখছি যে স্যার এই রুমটা নিয়েন না, এর থেকে আরো বেটার রুম আছে, আমরা সেম রেট আপনাকে আরো বেটার রুম। তার সময় বলছে না, আমরা রুমটাই চাই, ওটাই দিতে হবে। আবার লিখছি স্যার আমরা ফ্রি আপগ্রেড দিব আপনাকে, ফ্রি আপগ্রেড দিব, আপনার কোনো অসুবিধা নেই, সো প্লিজ এই রুম থেকে আপনি চুজ করেন যে কোনো একটা। শুনবে আবার তখন শুনবে লিখছে কেন রুমে কোনো প্রবলেম আছে, মানে হোয়াট ইজ রং উইথ দ্যাট রুম। তখন লিখছে কোনো প্রবলেম নেই। তখন আমরা ফাইনালি শুন ভাই বলছি যে না, আমার দুটো ফ্রেন্ড ওখানে থেকে আসছে, ওরা খুব পছন্দ করছে জায়গাটা, সো আমরা ওখানেই থাকবো। আচ্ছা, ওরা তো আর ফাইনালি না করতে পারে, তো ওকে ফাইন আসে। সো আমরা তখন মালয়েশিয়া গেছি, জিমরান যেতে পারি না, বিকজ সিক। আমি আর শুন ভাই গেছি, গেলাম টু দিস প্লেস। এয়ারপোর্ট থেকে যেতে লাগে 2 ঘন্টা, সো খুব বেশি দূরে না। সো গেলাম ওখানে, গিয়ে রুমে টুমে ঢুকলাম। তো আমরা পৌঁছেছি ধরো 3টার দিকে, পৌঁছে ওখানে সব রেডি হলাম, পৌঁছে আমরা ঘুম দিছি, ঘুমে টুমে উঠলাম 7টা দিকে, উঠে তারপরে রুমটা করছি। তো আমি সোনাকে বলছি যে সোনা হোয়াট ইউ থিঙ্ক। মজা ভাবে আছে, শুন ভাই ওখানে ঢুকেই বলছে যে সাকিব এখানে ঝামেলা আছে, এবং এই ঝামেলাটা আমাদের আজকে ইন্টারেস্টিং হবে। ঢুকেই বলছে। হাউ আর ইউ সো শিওর? মানে আমি এটা ফিল করতেছি এখানে কিছু একটা আছে, এবং আজকে রাতে কিছুটা হবেই। খুব আমি রেয়ারলি দেখছি শুন ভাই এত শিওর যে কিছু একটা হবেই। Usually that's my rule. হ্যাঁ, ইউজুয়ালি জিবরানের রুল। তো হি ওয়াজ ভেরি শিওর। তো আমি ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা ক্যামেরাটা সেট আপ করছি, একটা ক্যামেরা হচ্ছে হাতে, একটা ক্যামেরা হচ্ছে ট্রাই করে। বসে আমরা আড্ডা মারতেছি, দুজন নর্মাল কথা বলতেছি, কিছু হচ্ছে না। তো হঠাৎ করে যেটা হলো যে আমার পিছের কটেজ গুলো হচ্ছে যে প্রত্যেকটা কটেজে ছোট একটা বারান্দা আছে, আর চারিদিকে গ্লাসেস, বিগ উইন্ডোজ। আমরা সব পর্দাটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে অন্ধকার হয়, একদম লাইটস অফ, অন্ধকার। বসে আছি, হঠাৎ মনে হলো যে আমার পিছে যে জানলা, ওখানে কেউ ঠাস ঠাস করে থাপড় মারলো। আচ্ছা, সো আমরা ধাম করে উঠে পর্দা সরালাম, পর্দা সরিয়ে এখানে কেউ নাই। বেসিক্যালি জানলার পরে হচ্ছে বারান্দা, তারপর আমরা বারান্দাতে গেলাম। সো এই কটেজগুলো খুব ছোট হয়, এমন না যে কেউ লুকায় থাকতে পারবে। বাইরে গেলাম, বাইরে গ্লাসের বাইরেই হচ্ছে বারান্দা, বারান্দার পরেই হচ্ছে সমুদ্র। আচ্ছা, এবং পানি, এবং যদি কেউ নৌকা দিয়েও আসে, নৌকা থেকে আমাদের বারান্দার ভিতরে মই লাগবে, মই দিয়ে উঠতে হবে, স্বাভাবিক। তো ওইখানে আর পাশের কটেজটা অনেক দূরে, এমন না যেখান থেকে কেউ লিন করে আমাদের জানলায় থাপড় দিয়ে, হ্যাঁ, হাত বাড়িয়ে দিয়ে চলে গেল, এটা সম্ভব না। তারা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আওয়াজ হচ্ছে, এটা এমনিও হতে পারে, হোয়াটএভার। সো আমরা আবার গিয়ে বসলাম। বসার পরে শুনে বলে কাজ করি, আমরা এই রুমটা খালি রেখে চলো বাইরে যাই, দেখছি আমরা না থাকলে কিছু হয়নি। সো ক্যামেরা অন করে আমরা রুমটা লাইট সব বন্ধ করে বাইরে চলে গেছি। বাইরে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তখন এসে দেখি যে বেডসাইড টেবিলের 2টা লাইট অন। আচ্ছা, লাইট গুলো জ্বলতেছে। আমি তখন একটু কনফিউজ হয়ে গেলাম, শুনেছি সময় আমরা কি লাইট অন করে গেছিলাম না অফ করে গেছিলাম। আমরা অবভিয়াসলি
অফ করে গেছি, আমরা লাইট অন করে কেন যাবো। কারণ শিওর হওয়ার জন্য আমরা একটা ক্যামেরা সেট করে গেছিলাম, ওটা আমরা ফুটেজটা আবার চেক করে দেখি যে লাইটগুলো অটোমেটিক ঠাস করে অন হয়েছে। তার শুনবে বলে যে হ্যাঁ বলছিলাম কিছুটা হবে, সামথিং আরো হবে আমি শিওর। আমরা আবার ক্যামেরা সেট করে লেটস গো আউট। আমার বাইরে থাকা অবস্থাটা হয়েছে তো, লেটস গো আউট এন্ড লেটস ওয়েট এন্ড সি কি হয়। আমরা আবার লাইটে নিয়েছি। আচ্ছা, দেয়ার ওয়াজ এ টয়লেট দরজাটা খোলা রাখছি, সো দ্যাট ভিতরে কোনো আওয়াজ শুনলে আমরা শুনতে পারি। বাইরে গেছি, বাইরে গিয়ে আমরা প্রায় 1 ঘন্টা বাইরে ছিলাম, প্রচুর টাইম বাইরে ছিলাম। ভেতরে আসছি, দরজা খুলেই ফার্স্ট থিং উই হিয়ার ইজ বাথরুমে কল করে পানি পড়তেছে। তা আমরা দৌড় দিয়ে বাথরুমে গেছি, গিয়ে দেখি বাথরুমে দেখতে পাচ্ছি দরজা দিয়ে খুলি ইউ ক্যান সি দ্য টয়লেট, মানে যেদিকে এন্ট্রান্স একদম অপোজিট হচ্ছে টয়লেটটা। দরজাটা বন্ধ এবং ভিতর থেকে পানির আওয়াজ আসছে। আমি শুনে বললাম, শোন ভাই, আই ক্লিয়ারলি রিমেম্বার আমরা বাথরুমের দরজা খুলে গেছি, ইট ওয়াজন্ট ক্লোজড। শুনে বলে হ্যাঁ আই নো। তারপরে শোন ভাই বলছে তুমি ক্যামেরা ধরো, আমি খুলতেছি বাথরুমের দরজা। তারপরে যেটা করলো, দরজাটা খুলেই লাগাইছে, খুলে ঢুকতে গিয়ে এমনি করে থাম করে দরজা লাগাইছে। আমি লাইক হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ডিড ইউ সি? সো ওয়াজ লাইক আই ডিডন্ট সি এনিথিং বাট আই ফেল্ট হরিবল। মানে দরজা খোলার সাথে সাথে নাকি এমন একটা জিনিস ফিল করছে, হি ফেল্ট হরিবল, সাথে সাথে দরজা লাগাইছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি বসেন, আপনি ক্যামেরা ধরেন, আমি ঢুকতেছি। সে বলে না, গিভ মি এ মিনিট, আমি দরজা খুলি। তারপর আমরা 1 মিনিট ওয়েট করলাম, তবে সন্ধ্যায় বললো রেডি বলে থাম করে দরজা খুলছে। দরজা খুলে আমরা দেখি যে বেসিনের কল ছাড়া, শাওয়ারের কল ছাড়া, কোমরের হ্যান্ডশট ছাড়া না, ওটা বন্ধ। সো এই দুইটা জিনিস ছাড়া, এবং বেসিনের পানির ওভারফ্লো করতেছে, মানে স্টপার থাকে না একটা, স্টপারটা সামহাও আটকে গেছে। আচ্ছা, আটকে গেছে, ইজ ওভারফ্লোয়িং এন্ড দ্য ওয়াটার ইজ ব্রাউনিশ। ও আচ্ছা, হ্যাঁ, ব্রাউনিশ একটা পানি, যেটা আনফর্চুনেটলি ক্যামেরা ইনফ্রারেডে আসে না। আমি চোখে দেখতেছি ব্রাউনিশ, ক্যামেরায় দেখতেছি সাদা ব্রাউন খেয়ে ফেলতেছে। লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। সো আমরা ওটা বন্ধ করলাম, বন্ধ করলাম, পানি বন্ধ করলাম, শাওয়ার বন্ধ করলাম। কি হচ্ছে এখানে? সবাই বলছে না, যা হয়ে গেছে। আমি বলছিলাম একটা হবে, আর ফুটেজ দেখলে ইন্টারেস্টিং কিছু বাইর হবে। আমরা তখন বললাম যে তাহলে ফুটেজটা এখনই দেখি, ইনভেস্টিগেশন তাহলে আমরা বন্ধ করে ফেলি, মানে যা হতে হয়ে গেছে। তখন 4টা বাজে, একটু করে আলো হয়ে যাবে, 4:30 বাজে। সময় খুব অফিসে বলবো ওকে ফাইন, ইনভেস্টিগেশন এখানে শেষ, ফুটেজ রিভিউ করবো, সো বাকিটা দেখি। আমার হাতে একটা ক্যামেরা ছিল, ওটা আমি অফ করছি, আর একটা ক্যামেরা ট্রাইপডে ছিল, সময় এটা অফ করতে গেছে। সময় বলছে লাইট জ্বালাবো, আমি গেছি লাইট জ্বালাতে, লাইট কিন্তু এখন সব অফ, আমরা ইনফ্রারেড দিয়ে দেখতেছি। আমি ইনফ্রারেড ক্যামেরা দিচ্ছি, আর প্লাস আমাদের হেডল্যাম্পস দিয়ে দেখতেছি। আমি বেসিক্যালি 2টা পাশাপাশি টুইন বেড, আমারটার পাশে একটা টেবিল ল্যাম্প, সোহন ভাইটার পাশে টেবিল ল্যাম্প। আমি আমারটার পাশে টেবিল ল্যাম্পটা চালাতে গেছি, গিয়ে পায়ের নিচে খ্যাচ করে আওয়াজ দিচ্ছে, তখন থামছি, তবে লাইটটা টিপছি, সুইচটা ছিল ল্যাম্পের নিচে, সুইচ দিছি, দেখি যে ল্যাম্প জ্বলতেছে না। তখন আমি ওই হেডল্যাম্প দিয়ে ভালো করে দেখি যে সাদা গুঁড়া কি জানি পড়ে আছে, মাটিতে সাদা গুঁড়া কি জানি পড়ে আছে। তারপরে আমি বাল্বের উপরে উঁকি দিয়ে দেখি, ল্যাম্পের উপরে উঁকি দেখি যে বাল্বটা পুরো ফাটা, মানে ইট হ্যাজ এক্সপ্লোডেড। আচ্ছা, তখন আমি শোনা বলবো, শোন ভাই ক্যামেরা অন রাখেন, এদিকে আসেন। শোন ভাই আসলে কিছে, এটা হচ্ছে বাল্ব ইজ এক্সপ্লোডেড, আপনার সাইডে বাল্ব দেখেন। তখন আমরা দৌড় দিয়ে অন্য সাইডে গেলাম, এদিকে ওনার বাল্বটা ফাটা, ইটস গন, বুঝছো, সব চারিদিকে ছড়ে আসছে। তখন বললে ওকে, হোয়াট দ্য হেল হ্যাপেন্ড হিয়ার? দেন উই রিভিউড দ্য টেপস। টেপে যেটা আসছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে টেপে যেটা আসছে ভেরি ইন্টারেস্টিং, মানে এত ক্লিয়ার আমি ইনফ্যাক্ট আর কোথাও আমরা পাইনি, তাই না? এত ক্লিয়ার আমরা কোথাও পাইনি। সো যেটা হয়েছে যে আমরা নাই অনেকক্ষণ ধরে ওই ঘর অন্ধকার, তো হঠাৎ করে পাশাপাশি বিছানা, তো যেটা ক্যামেরার কাছে, ওই ল্যাম্পটা আবার ফ্রেমে নেই, কিন্তু ওটা আলো জ্বললে বোঝা যায়। আচ্ছা, বুঝছো, ওই সাইডটা হঠাৎ করে আলো হয়ে গেল, তারপরে ক্লিয়ারলি ওটা একটু পরে
আমার টেবিলের আমার বেডের যে ল্যাম্পটা ওটা ক্লিয়ারলি ফ্রেমে আছে, ওটা টাচ করে চলে গেল, চলো। আর বাথরুমের দরজাটা খোলা ছিল, খোলা গেছে। এভাবে অনেকক্ষণ থাকলো। তারপরে অনেকক্ষণ থাকার পরে যেটা প্রথমে জ্বলছিল ওটা টাচ করে নিভে গেল, তারপরে আমার বিছানার পাশে টাচ করে নিভে গেল, তারপরে এগুলো ইন সিকোয়েন্স, টাচ টাচ, বাথরুমের দরজা ঢাস বন্ধ, and then পানি কেউ ছেড়ে দিচ্ছে। This is the footage we got. এটা আমরা দেখছি সকাল 4:30 4:30 দেখে আমি সময় আমরা আজকে এখানে না ঘুমাই। ওখানে আবার ব্রেকফাস্ট 6টা থেকে শুরু হয়, না ঘুমাই আমি 8টা বাজি ব্রেকফাস্ট খাই, খেয়ে তারপরে সকালে ঘুমাই। না মানে কি অদ্ভুত ব্যাপার। এবং বাথরুমের ভেতরের ফুটেজটা আসলে নেওয়া হয় না, বাথরুমের ভেতরে কোনো ফুটেজ নেই। সো উই ডোন্ট হ্যাভ এনি ফুটেজ অফ কল টল ছাড়া। বাট ওই জিনিসটা খুব মজা লাগছে যে হ্যাঁ এটা সিকোয়েন্সে এখানে মানে ওখানে তো ক্যামেরা তো বোঝা যায় না যে লাইট এক্সপ্লোড করছে, ক্যামেরায় যেটা দেখা গেছে দ্যাটস বেসিক্যালি টাচ নেমে গেল আর টাচ করে বন্ধ হয়ে গেল। আমি সব ঢাকায় আসার পরে দেখলাম এগুলো, লাইক আমি আমাকে দিয়ে ওরা চলে গেছে ডাব করে। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং, এটা খুবই আজব ব্যাপার। এবং আমি বিছানা তো ঘুমাইনি, অনেক সুন্দর একটা কাউচ ছিল, আমি বিছানায় ঘুমাবো না, আমি তো কাউচে ঘুমাইছি। তারপরে মজার ব্যাপার যেটা হচ্ছে 10টা আমাদের চেক আউট হচ্ছে 12টায়, আমরা 10:30টার মধ্যে উঠে গেছি, ঘুমাইছি ধরো 8টায়। ওইটা রিসেপশনে গিয়ে বসে, আচ্ছা তোমাদের রুমে যে খুব সুন্দর টেবিল ল্যাম্প গুলো আছে ওই বাল্ব গুলো কই পাওয়া যায়? তাহলে এটা তো মার্কেট 45 মিনিটস দূরে, ওটা খুবই রিমোট একটা রিসোর্ট, কাছে কোনো মার্কেট নেই। কেন না ওই বাল্বগুলো খুব পছন্দ ছিল, আমরা কিনবো। একটা গাড়ি ভাড়া করে অনেক টাকা দিয়ে ওখানে গেছি, 40 কিলোমিটার। হ্যাঁ গিয়ে 2টা বাল্ব কিনেছি, 2টা বাল্ব কিনে ফেরত আসছি, ফেরত এসে ওইগুলো পরিষ্কার করে আবার নতুন 2টা বাল্ব লাগাইছি, তারপর আমরা চেক আউট করছি। ও মাই গড। কিন্তু মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে মানে কোনো একটা কিছু তার মানে ঘরে কোনো একটা কিছুর প্রেজেন্স ছিল এবং মানে সেটা বাথরুম পর্যন্ত গিয়েছে এবং মানে এই জিনিসটা দেখা যায়নি, কিন্তু তার ওই ব্যাপারগুলো বোঝা গেছে। রাসেল এখন পর্যন্ত আমার দেখা দি মোস্ট অবভিয়াস, মানে আমার কাছে মুভির মতো লাগছে একদম, এবং এর জন্য আমার কাছে খুব আনবিলিভেবল লাগছে। কিন্তু ফুটেজ মানে আমি এটা অনেক এক্সপ্লেন করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল আমি বলছি যে হ্যাঁ হতে পারে এই রুমের ইলেকট্রিসিটি প্রবলেম আছে, সো ইলেকট্রিসিটি ওয়ারিং প্রবলেম থাকলে সো আর দরজায় কি মোটর লাগানো ছিল? না মানে হইতেই পারে, মানে বিভিন্ন হয় না, হয়তো এসির বাতাস, আই ডোন্ট নো বাতাসের কোন একটা সাকশন ক্রিয়েট হয়েছে বাথরুমে, সো ওই দুইটা জিনিস ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে, হোয়াট এভার বার্স্ট হচ্ছে এন্ড বাতাসে ওটা লেগে গেল, কল আই ডোন্ট নো। আচ্ছা বাট আমার কাছে দেখে আমার এখনো একটা বিশ্বাস হয় না যেটা হয়েছে। হ্যাঁ আমার কাছে সুমন ভাই ওয়াজ ভেরি, আমার যেটা মজা লাগছে সুমন ভাই ঢুকেই বসে এখানে এই জায়গাটা অনেক ফালতু, অনেক ফাইজলামি হবে, আজকে আমরা সলিড কিছুটা পাবোই। ওয়াজ লাইক যে কারণ আমরা তো 60 লোকেশন গেছি এন্ড আমাদের ঘটনা ঘটছে মানে যেটা ফুটেজ ওয়ার্থি ঘটনা ঘটছে ধরো 12টা, এমনি টুকটাক হয়েছে ওগুলো মানে বলার মতো না আর কি। আমি যেমন এই মিরপুরের স্টোরি বললাম, এটা একটা বাংলা নাটক হবে আর কি। আমরা এখানে দাঁড়ায় আসছি, ওখান থেকে ডাকতেছে, ওখানে আওয়াজ হইতেছে, নর্মাল দিনের বেলা, ওটা তো কোনো হরর এলিমেন্ট নেই। সো বাংলাদেশে আসছি আমরা একদিনের জন্য, এই দিনই হয়ে যাবে মানে কত কিছু। সিলেটে আমরা যখন গেছিলাম, সিলেটে আমরা 3বার গেছি, গিয়ে 3 দিন করে 9 দিন থাকছি, তারপরেও হয়তো হয়েছে। আচ্ছা ফার্স্ট 3 days নাথিং হ্যাপেন্ড, লাস্ট 3 nights আমার কাছে খুব এটা অদ্ভুত লাগে যে একে তো হচ্ছে ওই সময়টা ধরে ওয়েট করতেই হয়, তারপরে একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে যে আবার সবকিছু আবার চেক করতে হয় মানে প্রতিটা মুহূর্ত, এটা অনেক টাইম লাগে আসলে এটার জন্য। তো আজকে তো সময় শেষ হয়ে গেল, আমরা নতুন শেষ মানে বছরের শেষ দিনে অনেক চমৎকার একটা এপিসোড আমরা মনে হয় যে আমরা করতে পেরেছি, এবং আমার আজকের এপিসোডটা থ্যাংক ইউ। আমার মানে লাস্ট দিনে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, আজকে ওয়েলকাম অনেক ভালো হয়েছে এবং জিনিসটা আসলেই মানে আমিও নিজেও ওয়েট করছি যে সরাসরি আপনাদের সাথে সবার সাথে কবে দেখবো, মানে একসাথে দেখতে ইচ্ছা করছে। মানে আমরা রাসেলকে পে করি নাই বলার জন্য যে ভূতে মানে 25টা এপিসোড দেখছে, ও অ্যাকচুয়ালি দেখছে এন্ড উই আর ওয়ার্কিং অন ইট, দিস ইজ আ বিগ প্রুফ
and ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পাওয়া যায় ইনশাআল্লাহ we just working out the details এখন আমরা ওকে সো অনেক ভালো একটা বছর আপনাদের আসুক নববর্ষের শুভেচ্ছা দিয়ে দেন আমার মনে হয় যে ভৌতিস্ট এবং ক্রিপ্টিক ফেটের পক্ষ থেকে ক্রিপ্টিক ফেট ভৌতিস্ট সুমন ভাই জিবরান সবার পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ এবং আশা করি এই বছরটা সবার জন্য প্রচন্ড আনন্দ উত্তেজনা এবং ফল মানে বয়ে আনবে এবং অনেক ফলপ্রসূ হবে বাংলা বলে দিল ওকে সো জীবন ভাই সবাইকে একবার নববর্ষ ছোট্ট করে বলুন হ্যাঁ আমি যেহেতু আজকে কারোর বাবাকে সালাম দিতে পারলাম না সবার বাবাকে দিয়েছে সবার বাবাকে সালাম আলাইকুম ওকে আর আই জাস্ট ওয়ান্ট টু গিভ আ শাউট আউট টু আমার নেফিউরা করছে ওরা বাইরে থেকে ওরা চান্স পায় না এসে অনেক বলার পরে জাস্ট বলছে প্লিজ একটা শাউট আউট দিও সো জায়ান জেন আর মাইয়ান শাউট আউট এগুলো আসলে ওদের না হ্যাঁ জেন জায়ান আর মাইয়ান জায়ান আর মাইয়ান সবাই হাসতেছে না আচ্ছা আমরা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের নতুন বছর অনেক সুন্দর হোক এবং আশা করছি প্রতিটা দিন আপনাদের জন্য সাফল্য বয়ে নিয়ে আসুক এবং আগামী একটা সুন্দর সকালের আমরা প্রত্যাশা করি এবং আগামী 7 দিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন আজকের মতো এখানেই